ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেকেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে আরও একটি ম্যারাথন নিয়ে এসেছি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা, যাকে বলা যেতে পারে দীর্ঘ প্রতীক্ষার পরে অবভিয়াসলি আমাদের এসএসসি হতে চলেছে বা হয়েওছে আজকে নবম দশম শ্রেণী। আগামী 14 তারিখে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে এক্সাম হতে চলেছে। তো ম্যারাথন আমি কিছু ইউনিটের উপরে করেছিলাম। আজকের যে ইউনিটের উপরে আমি ম্যারাথন রেখেছি তোমরা পিপিটিতে দেখতেই পাচ্ছ। আজকে আমি ম্যারাথন রেখেছি ইউনিট 9-এ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে পরিমাপ ও মূল্যায়নের যে জায়গা রয়েছে। তো এটুকু আমি তোমাদেরকে বলতে পারি, এই কম টাইমের ম্যারাথনে 1 ঘন্টা প্লাস বা 1.5 ঘন্টা যাই টাইম লাগুক না কেন, এই ইউনিট থেকে অনেকটা এরিয়া, অনেকটা বিষয় তোমাদের স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সেই আশা রেখেই আমি আজকের ম্যারাথন শুরু করছি। এডুকেশন সাবজেক্টের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্গত ইউনিট 9-এর আজকের এই আলোচনা বা ম্যারাথন। এই ম্যারাথন শুধু যে এসএসসির ক্ষেত্রে কাজে লাগবে তা নয়, স্কুল কলেজের বিভিন্ন ছেলে মেয়েদের ক্ষেত্রেও কাজে লাগবে এবং সেই সঙ্গে কাজে লাগবে নেট সেটের ক্ষেত্রেও কাজে লাগবে। তো দেখো, আজকে কোন এরিয়াগুলো আলোচনা করব। আর একটা বিষয় বলি যে প্রশ্ন যেভাবে হয়েছে, প্রশ্নের লেভেল খুব হার্ড হয়নি, একেবারেই সহজ প্রশ্ন হয়েছে। আমি এটুকু বলবো যে ইনফরমেশন বেস এবং ফ্যাকচুয়াল বেস যে প্রশ্নগুলো ওগুলোকেই বেশি তুলে ধরা হয়েছে। খুব গুটি কয়েক প্রশ্ন যেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা কনসেপচুয়াল প্রশ্ন খুব কম ছিল। তাই আমি বলবো এই শেষের মুহূর্তে বিভিন্ন ইউনিটের উপরে যে স্টাডিগুলো করবে তোমরা, সেগুলো বিশেষ করে ইনফরমেশন বা যেগুলো আমাদের যতটা সম্ভব হবে তোমাদের, এগুলো মেমোরি বেসড প্রশ্নগুলোকে একটু ভালো করে খেয়াল করবে। তো আমি ইউনিট 9-এর উপরে আজকের এই ম্যারাথন শুরু করছি, যেখানে আমি কনসেপ্ট অফ মেজারমেন্ট এন্ড ইভালুয়েশন আলোচনা করব, নিডস অ্যান্ড স্কোপ অফ ইভালুয়েশন ইন এডুকেশন, টুলস টেকনিক্স আলোচনা করব এবং বিভিন্ন ধরনের যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো সম্পর্কে আলোচনা করব। একেবারে আর সময় নষ্ট করছি না, একেবারে আমি আলোচনার পর্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট যে পর্যায় এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেজারমেন্ট। তো মেজারমেন্টের কনসেপ্ট আমরা একটু ধারণা নেব যে আসলে পরিমাপ বিষয়টা কি। দেখো, পরিমাপ বলতে আমরা এইভাবে ভাবতে পারি যে ধরো কোনো একটা বস্তুকে বা কোনো ব্যক্তিকে যখন আমরা কোনো একটা স্বীকৃত নিয়মাবলীর ভিত্তিতে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি। যেমন ধরো এই যে বিষয়টা বলছি যে কোনো বস্তুকে, যে ধরো আমি বাজারে গেলাম, কোনো কিছু জিনিস কেনাকাটা করলাম, তাহলে কোনো বিষয়কে আমরা কি করছি, যে কিছু জিনিস আমরা দ্রব্য কিনি যেটা আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে কিনতে হচ্ছে, কিছু জিনিস আমরা ভর বা ওজন মেপে কিনতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই যে ভর মেপে বা দৈর্ঘ্য প্রস্থ মেপে আমি যে বস্তুটি কিনলাম, সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট যন্ত্র বা নির্দিষ্ট স্বীকৃত নিয়মাবলীর ভিত্তিতেই কিন্তু আমি মেপে নিয়ে আসছি। তাহলে পরিমাপ বলতে এটা বোঝাচ্ছে যে যখন কোনো বস্তুকে আমরা শুধুমাত্র সংখ্যা দ্বারা বা গুণগতভাবে এখানে কাজ করবে না, সংখ্যাগতভাবে প্রকাশ করব, পরিমাণগতভাবে প্রকাশ করব, সেটাকে আমরা পরিমাপ বলে দেখব। এই পরিমাপ এবং আমাদের মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট, এই তিনটে বিষয়ে একটু স্পষ্ট ধারণা থাকা দরকার যে কোনটাকে মেজারমেন্ট বলবো, কোনটাকে অ্যাসেসমেন্ট বলবো, কোনটাকে ইভালুয়েশন বলবো। তাহলে এখানে আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমি বলবো এটুকু, পরিমাপ বলতে শুধু এই জায়গাটা খেয়াল করবে যেখানে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে কোনো বস্তুকে, কোনো ঘটনাকে, বা কোনো একটা নিয়মের ভিত্তিতে সংখ্যা দ্বারা একটা পরিমাণগত দিক প্রকাশ করা হচ্ছে, পরিমাপগত দিক। এটা হচ্ছে কোনো গুণগত দিক নয়। আচ্ছা, যেমন এই জায়গাতে আমি একটু সংজ্ঞাটা স্মরণ করতে বলবো। যেমন এস এস স্টিভেন্স এর একটা সংজ্ঞা আছে যে কোনো নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে যখন কোনো বস্তুকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে পরিমাপ বলে। আবার এই ব্যক্তি আবার বলেছেন যে কোনো নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে যখন কোনো বস্তুকে পরিমাণগতভাবে বা গুণগতভাবে প্রকাশ করা হয় তখন তাকে মূল্যায়ন বলে। তো এই সংজ্ঞাটা আমার কোনো দৃষ্টিভঙ্গি থেকে একটা গুরুত্বপূর্ণ কোটেশন টাইপের আমার মনে হচ্ছে, তাহলে এই জায়গাটা একটু স্মরণ করবে। নেক্সট জায়গাটা আমরা দেখবো যে আসলে তো পরিমাপ জানলাম, পরিমাপটা আমরা
যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস বা যে কোনো বস্তুর ক্ষেত্রে পরিমাপটাকে আমরা কাজে লাগাই। কিন্তু এডুকেশনের পারপাসে ম্যানেজমেন্টকে কিভাবে মেজারমেন্টকে কিভাবে দেখা হয়, যে মানে শিক্ষাগত পরিমাপটাকে কিভাবে দেখবো বা দেখা হয়। তো শিক্ষাগত পরিমাপটাকে আমরা এইভাবেই দেখব যে শিক্ষাক্ষেত্রে ধরো কোনো একটা কর্মসূচি, কোনো একটা কোর্স চলছে, সেই কোর্স চলাকালীন কি হয় না, তার যে কতটা সে জ্ঞান অর্জন করেছে সেটাকে মাপা হয়, একটা কোনো অভিক্ষা বা পরীক্ষার দ্বারা টেস্ট করা হয়। এবারে টেস্ট করার পরে আমরা একটা রেজাল্ট পাই বা একটা সংখ্যা পাই। যেমন কোনো একজন স্টুডেন্ট যদি ইতিহাস পরীক্ষা দেয় 100 নাম্বারের, তাহলে দেখা গেল সে 85 পেয়েছে। তাহলে এই যে 85 নাম্বারটা, তখন তার শিক্ষাগত পরিমাপ এই নাম্বারটা। ধরো আমাদের যে কারো মার্কশিট দেখছি, এটাকে মার্কশিটটাকে আমরা কি বলবো, তার নাম্বারগুলোকে দেখছি, এটা কিন্তু আমরা পরিমাপই বলবো। কারণ যখন শুধু নম্বরের ভিত্তিতে দেখা হয় তখন সেটা কি হবে, মেজারমেন্ট হবে, পরিমাপ হবে। এখানে কিন্তু আমরা তার কিন্তু গুণগত দিকটা দেখছি না, যে সে কি 85 পাওয়ার যোগ্য, না 85 পাওয়ার জন্য সে অন্য কারো দেখে লিখেছে বা কোনো টুকলি চালিয়েছে। সোজা কথায় যে আমি কি এইসব দেখছি না, যে সেই রাহুল নামের ছেলেটা কি ইতিহাসে 85 পাওয়ার যোগ্য, না 85 সে কোথাও দেখে লিখেছে, এইসব দেখছি না, ওভারঅল দিক বিবেচনা করছি না, তো জাস্ট নাম্বার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি মেজারমেন্ট হিসাবে দেখা হচ্ছে। আচ্ছা, নেক্সট যে পার্টটা আমরা দেখো ইভালুয়েশন। ইভালুয়েশন কি তাহলে, না ইভালুয়েশন হচ্ছে যখন কোনো বস্তুকে বা বিষয়কে পরিমাণগতভাবে এবং গুণগতভাবে যাচাই করা হয়। এই বিষয়টা খেয়াল করো, সেখানে ছিল পরিমাণগত শুধু, এইখানে যোগ হয়ে গেল পরিমাণগত দিকে তো দেখবো, কিন্তু তার গুণগত দিকটাও দেখবো। সেই সাথে তার সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করে তাকে একটা ভ্যালু জাজমেন্ট করা হয়, একটা তার সম্পর্কে একটা মানে কমেন্ট করা হয়, একটা সিদ্ধান্ত নেওয়া হয়, ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা ইভালুয়েশন, যেটা আমাদের মেজারমেন্টে ছিল না। যেমন ধরো অমলেশ বাজারে আলু কিনতে গিয়ে আলুর দামের সঙ্গে পরিমাণগত গুণগত দিক বজায় রেখে আলু ক্রয় করলো। যদি অমলেশ তার শুধু ওজন মেপে আলুটা নিয়ে আসতো, তাহলে সেটা সে মানে মূল্যায়ন করলো না, সে পরিমাণগত দিক দেখেই নিয়ে চলে আসলো। কিন্তু আসলে আলুটা কি ঠিক, সে গুণগত দিকটা দেখে এবং পরিমাণগত দিকটা দেখে আলুটা ক্রয় করলো, তার মানে সেখানে ইভালুয়েশন করলো আলুটার উপরে। তো এই যে আলু যখন কিনছে সে বাজারে, তাহলে আমরা ইভালুয়েশন বললে এটা বুঝতে পারছি যে যখন কোনো বস্তুকে, কোনো ঘটনাকে, কোনো ব্যক্তিকে আমরা যখন মূল্যায়ন করব না, তখন তার পরিমাণগত দিকটা যেমন দেখব, তার তেমন কোয়ান্টিটি যেমন দেখব, তেমন কোয়ালিটিগত দিকটাকেও কিন্তু দেখার চেষ্টা করব ইভালুয়েশনের ক্ষেত্রে। এরপরে আমি যখন তিনটে আলোচনা হয়ে যাবে, মেজারমেন্ট, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, তখন আমি তিনটে বিষয় ক্লিয়ার করে দেব যে আসলে কোন ক্ষেত্রে কোন আমরা বলবো বিষয়টাকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এইটা একটা কতগুলো প্রশ্নের জায়গা, এইটুকু ছোট্ট স্লাইড কিন্তু কতগুলো প্রশ্নের জায়গা। এক হচ্ছে মূল্যায়ন ত্রিভুজ, আমরা একটা কনসেপ্ট শুনে থাকি। এই মূল্যায়ন ত্রিভুজের ধারণা কে দিয়েছিলেন? তো এই মূল্যায়ন ত্রিভুজের নামকরণ করেছিলেন বেঞ্জামিন ব্লুম। বেঞ্জামিন ব্লুম মূল্যায়ন ত্রিভুজের কিন্তু নামকরণ করেছিলেন, তাই বেঞ্জামিন ব্লুমের নামটা আমরা মনে রাখবো। এবারে এই মূল্যায়ন ত্রিভুজের তিনটা মাত্রা হলো শিক্ষার লক্ষ্য, মূল্যায়ন পদ্ধতি ও শিখন অভিজ্ঞতা। এই তিনটিও আমরা মনে রাখবো। কেন মনে রাখবো? আমাদেরকে চাইতে পারে যে বেঞ্জামিন ব্লুম যে মূল্যায়নের ত্রিভুজের কথা তিনটি বলেছিলেন, নিম্নলিখিত কোনটি তার মধ্যে পড়ে না? ধরো এই শিক্ষার লক্ষ্য, মূল্যায়ন পদ্ধতি, শিখন অভিজ্ঞতা তিনটে দেওয়া থাকলো, আদার্স একটা দেয়া থাকলো, তাহলে কোনটা পড়ছে না? সেই রকম প্রশ্ন দিলে তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে, শিক্ষার লক্ষ্য, মূল্যায়ন এবং শিখন অভিজ্ঞতা। শিক্ষার লক্ষ্য, মূল্যায়ন এবং শিখন অভিজ্ঞতা, এটা তিনটা মাত্রা। আচ্ছা, পরবর্তী সময়ে গ্রোনল্যান্ড নামে একজন ব্যক্তি, তিনি মূল্যায়ন ত্রিভুজে একটি মাত্রাকে যোগ করে দিলেন। তাহলে মূল্যায়নের যে ত্রিভুজ, এই ত্রিভুজের কনসেপ্ট বেঞ্জামিন ব্লুম, মূল্যায়নের ত্রিভুজে একটা মাত্রা যোগ করলেন গ্রোনল্যান্ড। যে মাত্রাটা তিনি যোগ করলেন সেটাও একটু আমরা স্মরণ করব। মাত্রাটা যোগ করলেন ভ্যালু জাজমেন্ট বা মূল্যায়ন বিচারকরণ। এই জায়গা থেকে আমরা এই বিষয়গুলোকে একটু স্মরণ করার চেষ্টা করব। নেক্সট আমরা দেখব যে এডুকেশনাল ইভালুয়েশন কি আসলে। দেখো, তখন আমরা দেখলাম যে যখন একজন স্টুডেন্টের রেজাল্টকে শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এডুকেশনাল মেজারমেন্ট। কিন্তু এডুকেশনাল ইভালুয়েশন তার থেকে বড়ার কনসেপ্ট, শুধু সংখ্যা দ্বারা নয়। যখন শিক্ষার্থীর পারদর্শিতার মানকে পরিমাণগতভাবে, গুণগতভাবে যাচাই করে দেখা হবে, তখন সেটাকে বলা হচ্ছে শিক্ষাগত মূল্যায়ন। এবারে দেখো, এই জায়গাটাকে একটু খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে যে সেই স্টুডেন্টের পরিমাণগত দিকটাও যেমন দেখলাম যে হ্যাঁ সে 85 পেয়েছে 100, কিন্তু
ওই অমলেশ নামের ছেলেটা কি 85 পাওয়ার যোগ্য, না সে কিভাবে পেল, সে অন্য কোনো উপায় অবলম্বন করে পায়নি তো, বা ওভারঅল দিকটাকে বিবেচনা করব যে সে কি সেই 85 পাওয়ার যোগ্য বা 85টা কি সে পেতে পারে, সমস্ত দিক বিবেচনা করব। অর্থাৎ তার পরিমাণগত দিকের পাশাপাশি তার গুণগত দিকটাকেও যাচাই করার চেষ্টা করব, তো ভ্যালু জাজমেন্ট করব। তো সেই জায়গাটা হয়ে যাবে আমাদের এডুকেশনাল ইভালুয়েশন, মানে যেটা বলে শিক্ষাগত মূল্যায়ন। নেক্সট আমাদের এই অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ অ্যাসিডেরি থেকে এসেছে, একটু স্মরণ করতে বলবো। অ্যাসেসমেন্ট শব্দটি কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ অ্যাসিডেরি থেকে এসছে, যার অর্থ হলো বসে থাকা, যার অর্থ হলো সহায়ক হিসাবে পাশে থাকা। তাহলে অ্যাসেসমেন্ট কথাটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাসিডেরি, এটা একটু মনে রাখতে বলবো। এর অর্থ হলো বসে থাকা বা সহায়ক হিসাবে পাশে থাকা, এটা একটু খেয়াল করবে। আমি এই অ্যাসেসমেন্টের জায়গায় যখন চলেই এসেছি তখন আমি একটু বলে দিই, এই অ্যাসেসমেন্টের আগে অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের একটু বেসিক পার্থক্যটা বলে দিই। আমরা মেজারমেন্টে কি দেখবো, ধরো যদি একটা বৃত্তাকার ভাবে আঁকি না, তাহলে সব থেকে বাইরের যে এরিয়া বর্ডার কনসেপ্ট সেটা হচ্ছে ইভালুয়েশন, তার মাঝে যেটা থাকে সেটা অ্যাসেসমেন্ট, এবং সব থেকে ছোট এরিয়া সেটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের থেকে বড় অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের থেকে বড় ইভালুয়েশন। মেজারমেন্টে শুধু সংখ্যাগতভাবে প্রকাশ করি, কিন্তু অ্যাসেসমেন্টেও আমাদের একটা দ্বন্দ্বে ফেলায় যে অ্যাসেসমেন্টেও সংখ্যাগত গুণগত দিক দেখা হয়। একজন স্টুডেন্টের রেজাল্ট শুধু ক্যালকুলেশন করে দেওয়া হয় না, নাম্বারটা, তাকে তার গুণগত দিকটা দেখা হয়। যখন তিনটের ভিত্তিতে ক্যালকুলেশন করা হবে না, তখন দেখা হবে অ্যাসেসমেন্ট পরিমাণগত গুণগত দিক দেখছে, ঠিক আছে, সবার শেষে ইভালুয়েশনে কি হয়, তার সম্পর্কে একটা মন্তব্য পেশ করা হয়, তার ওভারঅল সামগ্রিক দিকটাকে বিবেচনা করে একটা একটা রেজাল্টে আসা হয়। এই যে সামগ্রিক দিক বিবেচনা করে একটা রেজাল্টে আসা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি না, ইভালুয়েশন বলছি। এটা একটু খেয়াল করতে বলবো। এবার এই অ্যাসেসমেন্টের বিশেষত 4টে ভাগ আছে, এক ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট আর পিয়ার অ্যাসেসমেন্ট। যেমন ধরো আমাদেরকে যদি প্রশ্ন দেন যে একজন টিচার নিজস্ব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য নিজেই প্রশ্নপত্র তৈরি করলেন, নিজেই ইভালুয়েশন করলেন, মানে মূল্যায়ন করলেন, সেটা কোন ধরনের অ্যাসেসমেন্ট, সেটা ইন্টারনাল, মানে নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব টিচারদের দ্বারা, ক্লাসরুমের টিচারদের দ্বারা ইভালুয়েশন হওয়া, সেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যেমন হয় না কলেজে যে 10 নম্বরের ইন্টারনাল কলেজের হাতে আছে, সেটা ইন্টারনাল টিচাররাই মানে দেবেন, মানে ইনস্টিটিউশনের। যখন এক্সটার্নাল বলা হচ্ছে তখন কি হচ্ছে, বোর্ড এক্সাম, অর্থাৎ বাইরে গিয়ে এক্সাম দেওয়া হবে, সেখানে প্রশ্নপত্র, সেখানে ইভালুয়েশন, সেটা অন্য ইনস্টিটিউশনের টিচাররা দেখবেন, মানে বাইরের শিক্ষক দ্বারা যখন মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে এক্সটার্নাল। আর যখন সেলফ অ্যাসেসমেন্ট হবে তখন নিজেই নিজের, শিক্ষকের সাহায্য ছাড়াই শিক্ষার্থী নিজেই নিজের যে কাজগুলোকে, অবস্থানটাকে, সেটাকে যাচাই করবে, সেটা স্ব অ্যাসেসমেন্ট বা সেলফ অ্যাসেসমেন্ট পড়ছে। আর সেলফ অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স কথার অর্থ সহপাঠীদের দ্বারা অ্যাসেসমেন্ট। যেমন ধরো আমরা কোনো স্টুডেন্ট একটা ক্লাসরুমে আছে, অনেকেই তার সহপাঠী রয়েছে, পিয়ার্স রয়েছে, তো দেখা গেল যে আমি অনেক দিন ধরে ওকে দেখছি, ওর বলার ধরন, ওর কথা বলার ধরন, ওর ম্যাথমেটিক্সের নলেজ, এইগুলো কিন্তু আমরা সহপাঠীরা জানি, তবেই আমরা বলতে পারি যে ও আমাদের এগরোল, ওর ভালো রেজাল্ট হবে, ও ভালো পড়ে, এগুলো আমরা মন্তব্য করি। তাহলে আমরা কখনো কখনো আমরা সহপাঠীদের দ্বারাও অ্যাসেসমেন্ট হয়ে থাকি। এই যে সহপাঠীদের দ্বারা অ্যাসেসমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স হিসাবে দেখা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি আবার একটু বলে দিই, আমি কিন্তু পিপিটিতে খুব কম জায়গা তুলে ধরেছি। আমি বিশেষত যেটা আলোচনা করে দেব, আমি আমার যে স্টাডি ম্যাটেরিয়াল তার ভিত্তিতে বিষয়গুলোকে আমি আলোচনা করে দেবো। আরও যে জায়গাগুলো রয়ে গেল, যেমন ধরো যে এখনো কিন্তু যেগুলো আলোচনা করেছি সেখান থেকে আর কি কি দেখবো আমরা, সেখান থেকে আমরা যে জায়গাগুলো দেখবো সেগুলো একটু বলে দিই। হ্যাঁ, ওগুলো কম বেশি হলো। হ্যাঁ আচ্ছা, এই স্কেলের বিষয়টা একটু বলে দিই। এই স্কেল থেকে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা স্কেল, এই স্লাইডটা থেকে কি কি মনে রাখবো, দেখো, এক হচ্ছে মেজারমেন্ট স্কেলকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল। তাহলে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল। তো পরিমাপ স্কেলের এই শ্রেণী বিভাগটি করেছেন স্ট্যানলি স্মিথ স্টিভেন্স, এটা একটু স্মরণ করব। তাহলে পরিমাপ স্কেলের যে 4টি ভাগ, সেটি কে শ্রেণী বিভাগ করেছেন না, স্মিথ স্টিভেন্স, এই কথাটা মনে রাখবো। আর সেই সঙ্গে 4টে বিষয় মনে রাখবো। আমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে নিম্নলিখিত কোনটি মেজারমেন্ট বা পরিমাপ স্কেলের অন্তর্গত নয়। এবারে এর বৈশিষ্ট্যগত দিকগুলো একটু ভালো করে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবে, পিপিটিতে নেই, আমি আলোচনা করছি। এখানে সব থেকে ছোট স্কেল যেটা, সেটা নমিনাল স্কেল,
আর সব থেকে উন্নত বড় স্কেল হচ্ছে রেশিও স্কেল। তাহলে বলা হচ্ছে সব থেকে ছোট স্কেল নমিনাল স্কেল আর সব থেকে বড় স্কেল হচ্ছে রেশিও স্কেল, এটা মনে হলো। এবারে কোন স্কেল কোথায় ব্যবহার করা হয়, কোন স্কেলের কি বৈশিষ্ট্য। যেমন ধরো যখন নমিনাল স্কেলে কি করা হয়, কোনো বস্তুকে একটা শুধু সংখ্যা দেওয়া হয়, নাম্বারিং দেওয়া হয়। অর্থাৎ ধরো ক্লাসিফিকেশন বা ধরো স্টুডেন্টদের যে সিরিয়াল নাম্বার অনুযায়ী সাজানো, খেলোয়াড়দের জার্সি নাম্বার অনুযায়ী সাজানো, ধরো এরকম ভাবে ভাবতে পারি কোনো সবজি স্টোর বা আলুর কোনো স্টোরে যখন আলুর বস্তাগুলোকে নাম্বারিং করা হয়, সেটা কোনো বৈশিষ্ট্য ভেবে করা হয় না, জাস্ট নাম্বারিং করা হয়। তাহলে যখন কোনো শ্রেণী বিভাগ করা হচ্ছে, কোনো স্কেলে শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, তখন সেটা আমাদের হয়ে যাচ্ছে কি না নমিনাল স্কেল হয়ে যাচ্ছে। এই নমিনাল স্কেলে সেন্ট্রাল টেন্ডেন্সি হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের মোড ব্যবহার করা হয়। আর অর্ডিনাল স্কেল যেটা ওর পরে উন্নত স্কেল। আরেকটা বিষয় এখানে খেয়াল করবে, প্রত্যেকটা স্কেলের থেকে উন্নত রূপ। নমিনাল স্কেলের সমস্ত বৈশিষ্ট্য অর্ডিনাল স্কেলে আছে, অর্ডিনাল স্কেলের সমস্ত বৈশিষ্ট্য ইন্টারভ্যালে আছে, আর সমস্ত স্কেলের সমস্ত বৈশিষ্ট্য রেশিও স্কেলেতে আছে। স্পেসিফিক তার কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু আগের স্কেলগুলোর সমস্ত বৈশিষ্ট্য তার উপরবর্তী স্কেলের মধ্যে আছে। তাহলে নমিনাল স্কেল জাস্ট ধরো কোনো জেন্ডার ভাবে দেখা, কোনো ব্লাড গ্রুপ দেখা, এই যে কোনো ক্লাসিফিকেশন করা, এগুলো উদাহরণ হিসেবে প্রশ্ন হতে পারে যে ক্লাসিফিকেশন করা, কোনো সংখ্যা দেওয়া, শুধুমাত্র সব থেকে ছোট স্কেল, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে কি ব্যবহার করা হয়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে আমাদের কি ব্যবহার করা হয়, মোড ব্যবহার করা হয়, এইগুলো আমাদেরকে বলা হচ্ছে। যেমন জেন্ডার বললাম, ব্লাড টাইপ বললাম, ম্যারিটারিয়াল স্ট্যাটাস বললাম, এইগুলো। এখানে আমাদের যেটা করা হয় যে মূল বৈশিষ্ট্য ক্লাসিফিকেশন এন্ড ক্যাটাগরাইজেশন, যেটাকে বলা হয় শ্রেণীবিন্যাসকরণ। এখানে আরো একটা বিষয় খেয়াল করবে যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু কিছুই করা যায় না। এটা একটা ভালো প্রশ্ন যে কোন স্কেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের কোথায় করা যায় না, আমাদের নমিনাল অর্ডিনাল দুটোতেই যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করা যায় না। আচ্ছা, ইন্টারভ্যাল স্কেলেতে এসে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ হয়, রেশিও স্কেলে ইন্টারভ্যাল স্কেলেতে এসে যোগ বিয়োগ হয়, গুণ ভাগ হয় না। রেশিও স্কেলেতে এসে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই হয়। আচ্ছা, আমি আবারও বলে দেব, অর্ডিনাল স্কেলেতে এসে কি হয়। অর্ডিনাল স্কেলেতে এসে যেটা আমাদের হয় না, সেটা আমাদের এটা হয় যে একটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে একটা মানের ক্রমানুসারে সাজানো হয়। এখানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ, মানের ক্রমানুসারে সাজানো হয়। যদি এখানে বলে এখানে র্যাঙ্কিং সিস্টেম করা হয়, র্যাঙ্ক করা হয়, এই যে আমাদের যে বলা হয় না এ গ্রেড, বি গ্রেড, বা একটা র্যাঙ্ক সিস্টেম করা হয়, সেটা আমাদের কিন্তু অর্ডিনাল স্কেল হয়। তাহলে অর্ডিনাল স্কেলে কি হচ্ছে না মানের ক্রমচ্ছ মানে ক্রমচ্ছ অনুযায়ী সাজানো হয়ে থাকে, এটা এর বৈশিষ্ট্য পড়ছে। আর এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা মিডিয়ান হয়, মানে ব্যাকে আসছে। নমিনালে মোড, এরকম মনে রাখার সূত্র, নমিনাল ছোট স্কেলে মোড, তারপরে মিডিয়ান, আর মিন তারপরে সব থেকে। কারণ মিন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সব থেকে নির্ভরযোগ্য পরিমাপক, আর সব থেকে কম যেটা মান সেটা হচ্ছে মানে একবার ছোট, সেটা হচ্ছে মোড। মোড হচ্ছে চরম মান দ্বারা সব থেকে চরম মান দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয় মিন, আর চরম মান দ্বারা সব থেকে কম প্রভাবিত হয় আমাদের মিডিয়ান। এগুলো একটু খেয়াল করবে। তাহলে অর্ডিনাল স্কেলেতে মিডিয়ান হলো। আর এখানে হচ্ছে র্যাঙ্কিং করা হয়, র্যাঙ্ক সিস্টেম করা হয় কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে। আর ইন্টারভ্যাল স্কেলেতে কি হয় না, ইন্টারভ্যাল স্কেলেতে একটা নির্দিষ্ট সম একক বিশিষ্ট একটা গ্যাপ, পার্থক্যকে দেখা হয়। যেমন ধরো আমাদের যে থার্মোমিটারে যখন আমাদের তাপমাত্রা মাপা হয়, তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, নির্দিষ্ট একই মাপ থাকবে, মানে একটা পার্থক্যটা একই রকম হবে। বা ধরো আমাদের আইকিউ টেস্ট করা হচ্ছে, তার একটা নির্দিষ্ট স্কেল ব্যবহার করা হবে। ইন্টারভ্যাল স্কেলেতে একটা পার্থক্য দেখা হয়। আর এই ইন্টারভ্যাল স্কেলেতে এসে যোগ বিয়োগটা হয়, গুণ ভাগ হয় না। আর এই ইন্টারভ্যাল স্কেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মিন নির্ণয় করা যায়। তা ইন্টারভ্যাল স্কেলেতে এসে মিন, মিডিয়ান, মোড সবই হয়, কিন্তু স্পেসিফিক ভাবে অপশন চুজ করতে বললে মিন আমাদের কিন্তু এই স্কেলের প্রধান বৈশিষ্ট্য এখানে নির্ণয় করা হয়। আচ্ছা, অনেক কিছু বলা যেত, এখানে কিন্তু ট্রু জিরো, অ্যাবসলিউট জিরো এখানে কাজ করছে না। ইন্টারভ্যাল স্কেলেতে আমরা এটা দেখলাম যে এখানে র্যাঙ্কিং করা হয়, আইকিউ বা আমাদের তাপমাত্রা, যে বিষয়গুলো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, কিন্তু যোগ বিয়োগ করা যায় কিন্তু গুণ ভাগ করা যায় না। মিন, মিডিয়ান, মোড হয়, এসডি ব্যবহার করা যায়, এগুলো হয়ে থাকে। এবার আসছে আমাদের সর্বোচ্চ যে স্কেল আছে, সর্বোচ্চ উন্নত স্কেল, সেটা হচ্ছে রেশিও স্কেল। এই রেশিও স্কেলেতে আমাদের যেটা হয় সেটা ধরে নাও সব থেকে উন্নত স্কেল রেশিও স্কেল, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত এখানে অ্যাবসলিউট জিরো ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে পরম শূন্যকে কাজে লাগানো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোথায় অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য কোন স্কেলেতে ব্যবহার করা হয়,
এটা আমাদেরকে কিন্তু একটু স্মরণ করতে হবে, খেয়াল করতে হবে, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে। আর এখানে কি করা হয়, অনুপাত করা হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, যেমন ধরো কারো ওজন, কারো হাইট, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মাপ নেওয়া যায়, সেই জন্য রেশিও স্কেল সব থেকে, এখানে কেলভিন স্কেলের বৈশিষ্ট্য আমাদের রেশিও স্কেলেতে আছে। আর এবং সব থেকে বড় বিষয় এখানে অ্যাবসলিউট জিরোটা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করবে আমাদের রেশিও স্কেলের মধ্যে। আমরা নেক্সট এতে চলে যাব। এবারে আমরা টাইপসে চলে আসছি। টাইপসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। টাইপসে আমরা যেটা দেখব যে টাইপসে কি কি আছে, টাইপসের জায়গা থেকে আমাদের প্রশ্নের জায়গা কিন্তু হয়ে থাকে। প্রথমত আমি মনে বলবো এটা যে মাইকেল সেরিভান 1967 সালে দ্য মেথোডোলজি অফ ইভালুয়েশন, ওনার প্রবন্ধ সেরিভান, ওনার প্রবন্ধ দ্য মেথোডোলজি অফ ইভালুয়েশন, এখানে উনি সামেটিভ এবং ফরমেটিভ ইভালুয়েশনের শ্রেণীবিভাগ করেন। সোজা কথা, এত কিছু বাদ দাও, সোজা কথা, ফরমেটিভ ইভালুয়েশন সামেটিভ ইভালুয়েশনের শ্রেণীবিভাগ কে করেন না, আমাদের সেরিভান করেছিলেন, এটুকু খালি মনে রাখবে। ফরমেটিভ ইভালুয়েশন কি, ফরমেটিভ ইভালুয়েশন একটা কন্টিনিউয়াস প্রসেস। ফরমেটিভ ইভালুয়েশন অর্থাৎ কোনো একটা কোর্স চলছে, চলাকালীন সেই কোর্সের গতিধারা, গতিবিধি, দুর্বলতা, সবলতা সমস্ত কিছুকে কিন্তু কি করা হয়, মানে দেখে আবার তাকে পুনরায় পাঠ পরিচালনা করা, এক কথায় প্রতিনিয়ত ইভ্যালুয়েশন, প্রতিনিয়ত ফিডব্যাক, এগুলো আমাদের ফরমেটিভ ইভ্যালুয়েশন। ফিডব্যাকের কথা যদি বলে, সব থেকে তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়া যায় ফরমেটিভ ইভ্যালুয়েশনে। ফরমেটিভ ইভ্যালুয়েশন কোনগুলো, ধরো একটা কোর্স চলছে, একটা 6 মাসের সেমিস্টার, সেখানে প্রতিদিন টিচার কোনো না কোনো ভাবে স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েশন করছে, যে আজকে তোমার ভাষাগত দিকটা আমি ভালো দেখলাম, বা তোমার কোনো একটা কুইজ করে নিল, কোনো এক টিচার প্রশ্ন উত্তর করে নিল, ক্লাসের শেষেই 45 মিনিট পড়ালেন, 15 মিনিট প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিলেন কতটা দক্ষ, এবং ক্লাস টেস্ট নিলেন, ইউনিট টেস্ট নিলেন, মান্থলি টেস্ট নিলেন, উইকলি টেস্ট নিলেন, মানে সাপ্তাহিক টেস্ট নিলেন, মানে এই যে প্রতিনিয়ত ইভালুয়েশন হচ্ছে, এটাকে বলছে ফরমেটিভ ইভালুয়েশন। সেই সঙ্গে তাৎক্ষণিক ফিডব্যাক কথাটা মনে রাখবে, কন্টিনিউয়াস, ডায়াগনস্টিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এইগুলো হচ্ছে আমাদের ফরমেটিভ ইভালুয়েশনের বৈশিষ্ট্য। কর্ম চলাকালীন মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন একে বলা হয়। ইভালুয়েশন ফর লার্নিং এখানে বলা হয়। এখানে কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, তিনটের উপরেই প্রভাব ফেলে। কিন্তু যদি সামেটিভ ইভালুয়েশন বলে, সেখানে আমাদের সব থেকে বেশি প্রভাব ফেলে কগনিটিভ ডোমেন, তার জ্ঞানের জায়গাটাকেই যাচাই করে। কিন্তু ফরমেটিভ ইভালুয়েশনে কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন অ্যান্ড সাইকোমোটর ডোমেন, এই তিনটেকেই খেয়াল করা হয়। আচ্ছা, নেক্সট আমরা জায়গায় যাব। হ্যাঁ, সামেটিভ ইভালুয়েশন। সামেটিভ ইভালুয়েশন কি, একবারে সব থেকে ইভালুয়েশনের সহজ, যে শেষে করে দাও, সেমিস্টার শেষে, বছরের শেষে, কোর্সের শেষে শিক্ষার্থীরা সারা একটা নির্দিষ্ট সিস্টেমেটিক যে সময় রাখা হয়, সেই সময়ের পরে সে প্রত্যাশিত শিখন সামর্থ্য কতটা অর্জন করেছে, সেটাকে যেভাবে মূল্যায়ন করা হয়, সেটা ফরমেটিভ ইভালুয়েশন বা অন্তিম মূল্যায়ন বলা আছে, সামেটিভ ইভালুয়েশন। তাহলে সামেটিভ ইভালুয়েশন কি না, চূড়ান্ত মূল্যায়ন বলতে পারি, কর্ম শেষে হতে পারে, যেটা একটা ফাইনাল, যেমন বোর্ডের এক্সামগুলো হয়ে থাকে, যে ফাইনাল এক্সাম সবার শেষে, যেখানে কিন্তু ফিডব্যাক সহজে পাওয়া যায় না, বা তাদের যে দুর্বলতা, তাদের যে ত্রুটি, সেইটাকে সংশোধন করার জায়গা থাকে না ফরমেটিভ, আমাদের সামেটিভ ইভালুয়েশনে কিন্তু সেই সুযোগটা থাকে না। আর আমি যেটা বলছিলাম, এখানে কগনিটিভ ডোমেনের উপরে গুরুত্ব দেওয়া হয়। ডায়াগনস্টিক্স ইভালুয়েশনটা আমরা দেখব। ডায়াগনস্টিক্স ইভালুয়েশনে যেটা হয়, এখানে ফরমেটিভের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে। ডায়াগনস্টিক্সে দেখা হয় একজন স্টুডেন্টের দুর্বলতা এবং তার সবলতা, শুধু দুর্বলতা নয়, ডায়াগনস্ট করা হবে। ডায়াগনস্টিক্স ইভালুয়েশন অর্থাৎ একজন টিচার পাঠ শুরু করছে, পাঠ শুরু করার আগে স্টুডেন্টের কোথায় কোন বিষয়টা সবলতা আছে, কোনটায় দুর্বলতা আছে, টিচার যে বিষয়টা পড়াতে যাচ্ছে, পড়াতে যাওয়ার আগে তিনি বোঝার চেষ্টা করবেন যে তার দুর্বলতাটা কোথায় আছে, সেই অনুযায়ী তিনি পাঠ করবেন। দেখো, সুন্দর একটা বিষয়, এটা জানলে ক্লিয়ার হয়ে যাবে। একজন গণিত শিক্ষক নতুন অধ্যায় ভগ্নাংশ পড়ানোর আগে শিক্ষার্থীদের একটা প্রি টেস্ট নিলেন, তিনি দেখার চেষ্টা করছেন যে আমাদের ভগ্নাংশ করতে গেলে গুণ ভাগ, এই জায়গাগুলো জানতে হবে। যদি দেখে যে বেশিরভাগ স্টুডেন্ট গুণ ভাগ জানে না, তাহলে আগে গুণ ভাগ শেখাবে, তারপরে ভগ্নাংশ শেখাবে। তাহলে এখানে কি হচ্ছে, যে কোন স্টুডেন্ট কিসে দুর্বলতা, তার কোথায় কি ত্রুটি আছে, সেইগুলোকে, তার কোথাটায় সবলতা আছে, সেটাকে জেনে তাকে পাঠ শুরু করা, এটা হচ্ছে আমাদের কি না ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক ইভালুয়েশনে শুধু দুর্বলতা নয়, সবলতার দিকগুলোকেও দেখা হয়, এবং এটা প্রি টেস্ট হয়ে থাকে। কিন্তু ডায়াগনস্টিক্স ইভালুয়েশন মানে মাঝে মাঝেও আমাদের হয়ে থাকে ফরমেটিভ ইভালুয়েশনের মতো। ফরমেটিভ ইভালুয়েশন যখন কন্টিনিউ ভাবে হয়ে থাকে, ডায়াগনস্টিক্স ইভালুয়েশন বিশেষত প্রি টেস্টের মাধ্যমে হয়ে থাকে,
মানে এটা কি হয় যে পাঠ শুরুর আগে তার জায়গাটাকে জেনে নেওয়া, সেই পাঠটা সে নিতে পারবে কিনা বা তার পূর্ব জ্ঞানটা যাচাই করে পাঠটা শুরু করা হয়, এটা হচ্ছে ডায়াগনস্টিক্স ইভালুয়েশন। পরে আছে আমাদের প্লেসমেন্ট ইভালুয়েশন। প্লেসমেন্ট ইভালুয়েশনটা কি না, প্লেসমেন্ট ইভালুয়েশন আমাদের সেই ধরনের ইভালুয়েশন, ধরো কোনো স্টুডেন্ট একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে মাস্টার্সের জন্য কোনো ইউনিভার্সিটিতে এন্ট্রি হতে চাইছে, তো সেখানে তার দক্ষতা একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে তাকে সেই স্থানের জন্য ঠিকঠাক কিনা, বা কোনো একটা কোম্পানিতে একজন কর্মচারী নিয়োগ হবে, দেখা হবে সেই কাজের জন্য সে ঠিকঠাক কিনা। তাহলে স্থান নির্ণায়ক মূল্যায়ন প্লেসমেন্টে যেটা হয় যে কোনো একটা কোর্সে, কোনো একটা ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করার পূর্বে তার যে অবস্থান সেটাকে মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী তাকে স্থান দেওয়া, তার প্লেসটা ঠিক করা, প্লেসমেন্ট মানে তার প্লেসটা তার জন্য ঠিকঠাক কিনা সেই জন্য মূল্যায়ন করা, একে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়ে থাকে। তাহলে প্লেসমেন্ট ইভালুয়েশন আমাদের বিষয়টা এরকম দাঁড়ালো। আচ্ছা, নেক্সট আমরা যাব, খুব গুরুত্বপূর্ণ একটি স্লাইড এসছে, নর্ম রেফারেন্স টেস্ট। আমাদের দুটো বিষয় একটু দ্বন্দ্বে ফেলে, এক হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট, এক হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তাহলে নর্ম রেফারেন্স টেস্ট আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের পার্থক্যটা আমাদেরকে একটু জানতে হবে। পরেরটাই ক্রাইটেরিয়ান। নর্ম রেফারেন্স টেস্ট আগে জেনে নিই। নর্ম রেফারেন্স টেস্ট হচ্ছে, ধরো একটা পরীক্ষা শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাই করা হচ্ছে, এবার এই পারদর্শিতা যাচাই করার জন্য দেখা গেল যে তার কি করা হবে না, সে কত পেয়েছে সেটাকে দলের অন্যদের সঙ্গে তুলনা করা হবে, দলের অন্যদের সঙ্গে যাচাই করে দেখা হবে যে সে কতটা ভালো করেছে বা কতটা খারাপ করেছে। তাহলে নর্ম রেফারেন্স টেস্টের মূল বিষয় যে একজন স্টুডেন্টের পারদর্শিতার যে মান সেটাকে দলের অন্যদের সঙ্গে বা অন্য দলের সাথে কম্পেয়ার করে দেখা হয়, তুলনা করে দেখা হয়, এটা নর্ম রেফারেন্স টেস্টের মূল বৈশিষ্ট্য। আচ্ছা, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে কি হয়, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে যেটা হয়ে থাকে, আমাদের গ্লেজার করেছেন, ইন্ট্রোডিউসড করেছেন, এই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে আমাদের যেটা হয় যে একটা আগে থেকে পূর্ব নির্ধারিত মান ঠিক করে দেওয়া হয়, ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়, যেখানে মিনিমাম লেভেল অফ লার্নিং কাজ করে। মিনিমাম লেভেল অফ লার্নিং, মিনিমাম লেভেল অফ লার্নিং মানে কি, যেমন ধরো 100 নম্বরের পরীক্ষা আগে থেকে ঠিক করা হলো, যদি তুমি 40 পাও তাহলে তোমাকে কি করানো হবে, 40 পেলে তোমাকে পাস করানো হবে। তাহলে তুমি যদি 40 পাও তাহলে তোমাকে পাস করানো হবে, সেটা কি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের মধ্যে পড়ছে। ধরে নেওয়া হয় যে একজন স্টুডেন্ট 140 পেয়েছে মানে সে মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন করেছে। তাহলে এই যে 40টা, এটা পূর্ব নির্ধারিত সূচি, পূর্ব নির্ধারিত মানদণ্ড, যেটা ক্রাইটেরিয়ান মানে মনে রাখার বিষয়, ক্রাইটেরিয়া মেনটেন্স করা হচ্ছে, যে ক্রাইটেরিয়াকে ফলো করা হচ্ছে। তাহলে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হচ্ছে পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে স্টুডেন্টের অবস্থানকে যাচাই করা হবে। আচ্ছা, এই আরেকটা এখানে যেহেতু মনে আসলো যে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে যে কাজটা, বিষয়টা আমি বললাম যে মিনিমাম লেভেল অফ লার্নিং, এই মিনিমাম লেভেল অফ লার্নিং কিন্তু 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছিল, এটা একটু খেয়াল করবে। তাহলে এক কথায় নর্ম রেফারেন্স টেস্টে পারদর্শিতার যে মান রেজাল্ট হয়েছে তাকে দলের অন্যের সঙ্গে তুলনা করে দেখা হয়, কম্পেয়ার করা হয়। ক্রাইটেরিয়ানে ওটা দেখা হয় না, দেখা হয় তার কি না সে একটা যে ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে সেটাকে মানে কভার করলো কিনা পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে। যেমন ধরো নর্ম রেফারেন্স টেস্ট যে সমস্ত বোর্ড এক্সাম, নেট সেট এক্সাম, সেগুলো নর্ম রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট ধরো ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হচ্ছে, কারো ড্রাইভিং লাইসেন্সের টেস্ট করা আছে, তাতে একটা ক্রাইটেরিয়া আছে, সেটাকে অতিক্রম করলে তবেই তার পাস করবে, সেইগুলোকে কাজ করে। আচ্ছা, নেক্সট আমরা এসে যাবো টুলস অ্যান্ড টেকনিক্স। দেখো এখানে আমাদের স্লাইডে খুব কম রেখেছি, আমি এটা বলি, স্লাইড একটু কম রাখা হয়েছে, কিন্তু অনেকটা বিষয়ে আরো আলোচনার জায়গা আছে, মানে এই ছাড়াও আমি আলোচনা করব তোমাদের সাথে, মানে পিপিটি ছাড়াও আলোচনা করব, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, টুলস অ্যান্ড টেকনিক্সের একটু কনসেপ্টটা আমরা নেব, টুলস কি টেকনিক্স কি এই বিষয়টা একটু নেব, এক মিনিট। আচ্ছা, এই যে টুলস অ্যান্ড টেকনিক্সের যে জায়গাটা আমি বলছি, টুলস কি টেকনিক্স কি এটা একটু আমরা ধারণা নেব। ধরে নাও টুলস হচ্ছে ছোট আর টেকনিক্স বড়, এইভাবে ভেবে নাও। টেকনিক্স হচ্ছে একটা বর্ডার কনসেপ্ট, টুল হচ্ছে একটা ন্যারো কনসেপ্ট। টেকনিককে কমপ্লিট করতে গেলে
আমাদের অনেকগুলো টুলস প্রয়োজন হয়। যেমন উদাহরণ হিসেবে তুমি একটা অভিক্ষা নেবে, অভিক্ষা যদি টেকনিক হয় তাহলে অভিক্ষাটা আমি কিভাবে নেব? ওরাল টেস্ট নেব, রিটিন টেস্ট নেব, না আমি অন্য কোনো প্রজেক্ট টেস্ট নেব, বা আমি কিভাবে নেব? এক কথায় ধরো আমি সাক্ষাৎকার নেব, এবার সাক্ষাৎকারের জন্য ইন্টারভিউ অনেক শিডিউল, অনেক ইন্টারভিউ টুল থাকে। তাহলে টেকনিক হচ্ছে কি একটা বর্ডার কনসেপ্ট। এই টেকনিককে কমপ্লিট করতে গেলে অনেকগুলো টুল ব্যবহার করা হতে পারে, উপকরণ। তাহলে আমি বলতে চাইছি যে আমি একটা অভিক্ষা নেব, অভিক্ষাটা ধরো টেকনিক। এবারে এই অভিক্ষাটা নেওয়ার জন্য আমি কখনো মনে হতে পারে আমি রচনাধর্মী অভিক্ষা নিতে পারি, কখনো মনে হচ্ছে আমি অবজেক্টিভ টাইপ এক্সাম নিতে পারি, কখনো মনে হচ্ছে আমি এদেরকে মৌখিকভাবে যাচাই করে নেব, কখনো মনে হচ্ছে এদের লিখিতভাবে যাচাই করব। এই যে অভিক্ষার আন্ডারে যে আমি উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে টুলস, আর এই অভিক্ষাটা হচ্ছে টেকনিক। সেরকম ভাবে পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, স্বমূল্যায়ন, সহপাঠীদের মূল্যায়ন, ব্যবহারিক মূল্যায়ন, এইগুলো হচ্ছে আমাদের কার আন্ডারে পড়ছে? না আমাদের টেকনিক্সের আন্ডারে পড়ছে। আচ্ছা নেক্সট, টুলস দেখো যে সকল উপকরণ ব্যবহার করে আমরা কোনো কিছুর মূল্যায়ন করে থাকি, যে সমস্ত উপকরণ মূল্যায়ন, সেই সমস্ত উপকরণকে মূল্যায়ন সাধনী বা টেকনিক বলে। বা টুলসকে কমপ্লিট করতে গেলে টেকনিক উপকরণগুলো প্রয়োজন, যেমন রিটিন টেস্ট, অ্যাসাইনমেন্ট, অবজারভেশন, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অনলাইন কুইজ, এইগুলো হচ্ছে আমাদের কি না টুলসের আন্ডারে আসছে। টুলস টেকনিক্সের জায়গাগুলো দেখে রাখবি। তবে আমি শেষ মুহূর্তে আজকের 7 তারিখের এক্সামের ভিত্তিতে এটুকু দেখলাম যে খুব বেশি এখন ডিপতে যাওয়ার দরকার নেই। ডিপতে অনেক দিন থেকে অনেকেই স্টাডি করছে, অনেকেই কম দিনে স্টাডি করছো। তো বিশেষত এই মুহূর্তে আমি বলবো বেশিরভাগ ইনফরমেশান বা মেমোরি বেস প্রশ্নগুলোকে খেয়াল করো। কে কি বলেছে, কত সাল, কোন জায়গায় কি বলা হয়েছে, কোন কমিশনের সুপারিশ, এই জায়গাগুলোকে একটু ভালো করে খেয়াল করবে। আমার মনে হয় আমাদের এসএসসির উপযোগী এখন ওই বিষয়গুলোই জানতে হবে। আচ্ছা, এই জায়গা ছাড়াও আমি একটা বিষয় তুলে ধরিনি, যেমন ধরো আমি একটু বলছি, যেমন হ্যাঁ একটা জায়গা থাকে আমাদের, এই জায়গাটা একটু দেখতে বলবো যে ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট অর টুল। একটা অভিক্ষার, একটা ভালো অভিক্ষার একটা বৈশিষ্ট্যগত দিক আছে, যে কোনটাকে আমরা অভিক্ষার বলবো। যখন একটা অভিক্ষা তার যথার্থতা, তার নির্ভরযোগ্যতা, তার নৈর্ব্যক্তিকতা, তার হচ্ছে আমাদের তার ব্যবহারযোগ্যতা, তার পরিমিততা, তার নর্মস, এগুলোকে ফলো করে, তখন সেটাকে বলা হয় একটা অভিক্ষা। এই জায়গাতে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা আছে, আমরা যথার্থতা সম্পর্কে জানবো, যে একটা ক্রাইটেরিয়া অফ এ গুড টুল হলে তার আন্ডারে একটা যথার্থতা কাজ করতে হবে। ভ্যালিডিটি, ভ্যালিডিটি কি না আমরা সেই অভিক্ষার দ্বারা কি মাপতে চাইছি, আমরা যে অভিক্ষাটা প্রয়োগ করছি সেই অভিক্ষার দ্বারা কি মাপতে চাইছি, যেটা মাপতে চাইছি, যে কি মাপতে চাইছি সেটা হচ্ছে সেই অভিক্ষার যথার্থতা। যেমন ধরো আমি যদি ব্যাকরণের জ্ঞান মাপতে চাইছি, তাহলে আমি তার কম্পিউটারের জ্ঞান মাপতে যাব না, তাহলে সেটা ভ্যালিড হবে না। তাহলে আমি ব্যাকরণ মাপতে চাইছি, ব্যাকরণগত দিকটাকে কিন্তু আমি তার যাচাই করবো, যে সে ব্যাকরণে কতটা দক্ষ। তাহলে আমার সেই অভিক্ষার মূল উদ্দেশ্য আমি কি যাচাই করতে চাইছি, সেটাই যখন যাচাই করা হবে তখন সেটাকে সেই অভিক্ষার কি বলা হয় না ভ্যালিডিটি বলা হয়। তার যে উদ্দেশ্য নিয়ে আমি অভিক্ষাটা প্রয়োগ করছি সেই উদ্দেশ্যটাই পরিমাপ করছে কিনা সেটাই তার ভ্যালিডিটি বলা হয়। এই ভ্যালিডিটির অনেকগুলো ভাগ আছে। কন্টেন্ট ভ্যালিডিটি আছে। কন্টেন্ট ভ্যালিডিটি মানে যেটাকে বলা হয় যে পুরো বিষয়বস্তুটা মাপছে। তো যেমন ধরো আমাদের সিলেবাসে 10টা ইউনিট আছে, এই 10টা ইউনিটের যদি প্রশ্নে আমরা দেখি একটা ইউনিট থেকে প্রশ্নই দিল না, তার মানে বলা যাবে এটা অভিক্ষার কিন্তু ভ্যালিডিটিকে ফলো হয়নি, মানে ভ্যালিডিটিকে নির্ভর করে গড়ে ওঠেনি। কারণ এই কন্টেন্ট ভ্যালিডিটিকে নির্ভর করেনি, কন্টেন্ট ভ্যালিডিটিকে নির্ভর করছে না। কন্টেন্ট ভ্যালিডিটি মানে পুরো সিলেবাসটা, পুরো এরিয়াটা কি কভার করছে মূল্যায়নটা, সেটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি। আচ্ছা, যদি এছাড়াও আমাদের বলা হয় যে তোমার প্রিডিক্টিভ ভ্যালিডিটি, প্রিডিক্টিভ ভ্যালিডিটি কি হয় না, প্রিডিক্টিভ ভ্যালিডিটি এটা হয় যে ধরো যে অভিক্ষাটা আমি প্রয়োগ করলাম সেটা একটা ভবিষ্যতের সম্ভাবনা, মানে একটা কিছু দিতে পারবে, একটা ইঙ্গিত দিতে পারবে। যেমন ধরো একটা ডাক্তারি পরীক্ষার জন্য একটা মানে নিট পরীক্ষা নেওয়া হলো, বা ডাক্তারি পরীক্ষার যে আরো বিভিন্ন ধরনের এক্সাম হয়ে থাকে নেওয়া হলো। তো যদি দেখা যায় সেই টেস্টটা যে রেজাল্ট আসলো তার সঙ্গে ভবিষ্যতে এটা আমরা একটা প্রিডিক্ট করতে পারবো যে সে ভবিষ্যতে ভালো ডাক্তার হবে। এই যে বিষয়টা, যে আমরা যেটা যে টেস্টটা প্রয়োগ করছি সেটা ভবিষ্যতে একটা পূর্বাভাস দিতে হবে, সেটা প্রিডিক্টিভ ভ্যালিডিটি। যখন ফেস ভ্যালিডিটি হয়, ফেস ভ্যালিডিটি মানে সেটা দেখেই বোঝা যাবে যে অভিক্ষাটা কেমন,
অভিক্ষা পদটা দেখেই বোঝা যাবে অভিক্ষা পদটা কেমন, মানে বাহ্যিক রূপটা দেখে যখন মানে একটা ইঙ্গিত করা হয় সেটা কি না অভিক্ষার, না সেটা হচ্ছে ফেস ভ্যালিডিটি হিসাবে দেখা হয়। আর এছাড়াও যদি কনকারেন্ট ভ্যালিডিটি বলা হয়, কনকারেন্ট ভ্যালিডিটি যেটা হয় সেটা আমাদের কি হয়, বর্তমান যে টেস্টগুলো প্রচলিত আছে এবং নতুন যে টেস্ট হয়েছে বর্তমান টেস্টের সঙ্গে কতটা মিল, বর্তমান টেস্টের মতো করে রেজাল্ট দিতে পারছে তো, বর্তমান টেস্টের ভিত্তিতে সমউপযোগী টেস্টটা তৈরি হয়েছে তো, তাহলে যে টেস্টটা তৈরি করা হলো সেটা বর্তমানে ওই রকম যে টেস্টগুলো রয়েছে তার মতো করে রেজাল্ট দিতে পারছে তো। যেমন ধরো কেউ থার্মোমিটার, আমরা তাপমাত্রা মাপছি, জ্বর মাপছি, তো থার্মোমিটারে যে রেজাল্টটাতে আমরা বিশ্বাস করছি, এবারে থার্মোমিটারের মতো করে একটা অন্য কিছু আবিষ্কার হলো, টেস্ট তৈরি হলো, তো সেটা কি থার্মোমিটারের মতো রেজাল্ট দিতে পারছে, না হলে তো সেটা বিশ্বাসই হবে না। তাই বর্তমানের সঙ্গে মিল রেখে যেটা টেস্টটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিনা কনকারেন্ট ভ্যালিডিটি, মানে বর্তমানের সময় উপযোগী, বর্তমানের সঙ্গে যে পরিচিত যে টেস্টগুলো হচ্ছে। এরপরে রিলিয়াবিলিটি, নির্ভরযোগ্যতা, নির্ভরযোগ্যতা কি না মানের স্থিরতা। নির্ভরযোগ্যতা রিলিয়াবিলিটি কথার অর্থ হচ্ছে মানের স্থিরতা, অর্থাৎ যখন অভিক্ষা প্রয়োগ করা হয়, অভিক্ষা প্রয়োগ করার পরে যে স্কোর আসে, যে রেজাল্ট আসে সেটার মধ্যে যদি স্থিরতা থাকে, অর্থাৎ একই রকম হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ের ব্যবধানে বিভিন্নভাবে যখন টেস্টটাকে করা হয় এবং তাদের মান যেটা পাওয়া যায় তার স্থিরতা থাকতে হবে। যদি তাদের স্থিরতা ঠিক থাকে, যদি স্থিরতা 0.80 উপরে হয় তাহলে বলা হবে সেটা খুব ভালো নির্ভরযোগ্যতা রয়েছে। যদি 0.60 নিচে হয় তাহলে সেই টেস্টের নির্ভরযোগ্যতার মান একবারে কম। 0.680 উপরে হলে নির্ভরযোগ্যতা সেই টেস্টের বেশি, 0.60 কম হলে তার নির্ভরযোগ্যতা একবারেই কম। এই বিষয়টাকে বলা হচ্ছে আমাদের। তাহলে রিলিয়াবিলিটি হচ্ছে আমরা যা মাপলাম তার সময়ের ব্যবধানে যদি আবার মাপি সেটা একই রেজাল্ট দিচ্ছে তো, সেটাকে বলা হচ্ছে নির্ভরযোগ্যতা। এই নির্ভরযোগ্যতার আবার অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে টেস্ট রিটেস্ট। টেস্ট রিটেস্ট মানে একই টেস্টকে সময়ের ব্যবধানে টেস্ট করা। তাহলে এরকম একটা প্রশ্ন হতে পারে যে কোনো অভিক্ষাকে একই সময়ের ব্যবধানে যখন টেস্ট করা হচ্ছে সেটা কোন ধরনের নির্ভরযোগ্যতা, সেটা যে টেস্ট রিটেস্ট। আর যখন বলছে এন্টার রিটার্ড রিলিয়াবিলিটি, এন্টার রিটার্ড রিলিয়াবিলিটি কথার অর্থ হচ্ছে দুই বা ততোধিক মূল্যায়নকারী যদি টেস্টটা মূল্যায়ন করে তাদের মানটা একই হবে। যেমন ধরো একটা 50 মার্কের খাতা দুজন মূল্যায়নকারী দেখছে, তাদের মানটা যদি একই হয়, যে 45 পেয়েছে সেই টিচারের হাতে খাতা দেখাতে এই টিচার হাতে 45, তাহলে তখন সেটা সেই টেস্টের বলা হয় ইন্টার রিটার রিলিয়াবিলিটি, অর্থাৎ দুই মূল্যায়নকারীর মধ্যে মানের যে স্থিরতা। প্যারালাল কি, প্যারালাল হচ্ছে একটা টেস্টকে কি করা হয় না দুটো আলাদা আলাদাভাবে টেস্ট করা হয়, এ ফর্ম বি ফর্ম, মানের প্রশ্নের কাঠিন্য মানে এক হবে। যেমন ধরো ব্যাকআপ হিসাবে রাখা হয় না, যে একটা সেট যদি কোনো কারণে লিক হয়ে যায় তার পরের সেট রেডি থাকে, অর্থাৎ প্যারালাল হিসাবে দেখা হয় যে এ এবং বি ফর্ম দুটো টেস্ট নেওয়া হয় এবং তাদের মান তাদের কাঠিন্য মান একই রাখা হয়, কোনো এ ফর্মটা জটিল বি ফর্মটা সহজ এরকম না, একই রাখা হয়। যদি দেখা হয় দুটো ফর্মে একই রেজাল্ট আসছে সেটাকে বলা হয় প্যারালাল ফর্মস রিলিয়াবিলিটি। আর যখন ইন্টারনাল কনসিস্টেন্সি দেখা হয় তখন সবচেয়ে কি দেখা হয় না তার ভেতরকার টেস্টের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তার ভেতরের যে মূল বিষয়টা সেটা কি মাপতে পারছে। ইন্টারনাল কনসিস্টেন্সি রিলিয়াবিলিটি কথার অর্থ ভেতরের যে মূল বিষয়, যে টেস্ট যেটা মাপতে চাইছে অরিজিনালি সেটা ভেতরের বিষয়গুলোকে মাপতে পারছে তো, এই বিষয়টাকে আমাদের বলা হয় হ্যাঁ। আর আরেকটা বিষয় এই ইন্টারনাল কনসিস্টেন্সি, যে প্রশ্নের ভেতরকার একটা মিল, মানে কোনো একটা মঙ্গল গ্রহ থেকে কোনো একটা পৃথিবী থেকে এরকম নয়, সিলেবাসের ভেতরকার বা তার প্রশ্নগুলোর মধ্যে একটা মিল থাকবে। আর স্প্লিট হাফ যেটা বলা আছে, স্প্লিট হাফ মেথডে যেটা হয় টেস্টকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। ধরো একটা টেস্টকে কি করা হয় দুটো ভাগ করে দেওয়া হয়, 30টা প্রশ্ন 15 করে দেওয়া হয়, টেস্টকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা স্প্লিট হাফ, এটা খুব মনে রাখবে। আর একটু বাড়ানো যেতে পারতো কিন্তু ওই ম্যারাথন তো, তাই ম্যারাথনের মতোই আমাদেরকে করতে হবে। অবজেক্টিভিটি কি, কোনো অভিক্ষার অবজেক্টিভিটি কি হয় না যখন কোনো টিচারের ব্যক্তিগত প্রভাব পড়বে না, টিচারের ব্যক্তিগত প্রভাব পড়া চলবে না, সেটাই হচ্ছে আমাদের অবজেক্টিভিটি, বা স্টুডেন্টের ব্যক্তিগত প্রভাব পড়বে না। যেমন ধরো একটা রচনাধর্মী অভিক্ষার কি অবজেক্টিভিটি, মানে অবজেক্টিভিটি কি হয়, নৈব্যক্তিকতা কি হয়, হ্রাস পায়। কারণ নৈব্যক্তিকতা কথার অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তিগত প্রভাব স্টুডেন্ট টিচারের পড়বে না, অর্থাৎ টিচার খাতা দেখবে তিনি তার মন গড়া নাম্বার দেবেন না, স্টুডেন্টও মন গড়া লেখার সুযোগ পাবেন না, তো সেইটাকে বলা হয় অভিক্ষার নৈব্যক্তিকতা।
আর যেটা নর্ম বলছে আদর্শ মান, একটা পূর্ব নির্ধারিত বেঞ্চমার্ক নাম্বার ঠিক করা হবে, নর্ম আদর্শ মান ঠিক করা হবে। ব্যবহারযোগ্যতা, এটাও একটা সুঅভিক্ষার বৈশিষ্ট্য, ইউজাবিলিটি। কেন না, আমি টেস্টটা তো তৈরি করলাম, সেটা কি ব্যবহার করা যাবে? যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপক রমানাথ কুন্ডু, তিনি একটা টেস্ট করেছিলেন কেএনপিআই, কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি, যেখানে 66টা আইটেম ছিল। তাহলে সেই টেস্টটা জনসমক্ষে প্রচুর গ্রহণযোগ্য হয়েছে, কারণ সেটা সহজে অ্যাপ্লাই করা যায়, সহজে ব্যবহার করা যায়, তার গ্রহণযোগ্যতা অনেকটা ভালো রেজাল্ট দেয়। তাহলে সেই টেস্ট তৈরি করলেই হবে না, সেটা কতটা জনসমক্ষে গ্রহণযোগ্য সেটাও হচ্ছে একটা সুঅভিক্ষার বৈশিষ্ট্য। তুলনীয়তা, কম্পেয়ার করা যাবে, পরিমিততা অর্থাৎ ইকোনমিগত দিক, অর্থাৎ আমি কত কম খরচে কম সময়ে সেটাকে ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। কোথায় না, সুঅভিক্ষার আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আরও দেখার বিষয়, যে টুলস টেকনিক্সের জায়গাতে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে গেলাম, যেটা একটু আলোচনা করে দিচ্ছি। যে বিশেষত আমাদের একটা এডুকেশনাল টেস্টের একটা ভাগ আছে ওরাল টেস্ট আর আমাদের রিটিন টেস্ট। ওরাল টেস্টে আমরা কি, সব থেকে প্রাচীন পদ্ধতি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মূল পদ্ধতি, মৌখিক পদ্ধতি, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল পদ্ধতি। তো এই যে মৌখিক পদ্ধতি, এটা হচ্ছে ওরাল টেস্ট, মানে তোমাকে টেস্ট করা হবে মৌখিকভাবে তোমার কথাবার্তার দ্বারা। আর যখন এসে টাইপ টেস্ট, আবার এই টেস্টের রিটিন টেস্টের দুটো ভাগ আছে। আবার রিটিন টেস্ট মানে কি, লিখিত হচ্ছে। এডুকেশনাল টেস্টকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ওরাল টেস্ট আর আমাদের কি না তোমার ওরাল টেস্ট, রিটিন টেস্ট আর হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, তিনটে ভাগ এডুকেশনাল টেস্টের, ওরাল টেস্ট, রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট। তাহলে ওরাল টেস্ট হচ্ছে মৌখিকভাবে, রিটিন টেস্টের দুটো মেন ভাগ, এক এসে টাইপ টেস্ট, অবজেক্টিভ টাইপ টেস্ট। এসে টাইপ টেস্ট, অবজেক্টিভ টাইপ টেস্ট থেকে প্রশ্ন থাকে। কি রকম প্রশ্ন থাকে না, এসে টাইপ টেস্ট কোনগুলো, যেগুলো একজন স্টুডেন্টকে লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, তার সৃজনশীলতা, তার যুক্তি ক্ষমতা, তার ভাষাগত দক্ষতা বোঝার জন্য, অর্থাৎ বড় বড় প্রশ্ন যেগুলো। তাহলে এসে টাইপ টেস্ট কি, যেখানে স্টুডেন্ট তার যুক্তি ক্ষমতা, তার সৃজনশীলতা, তার প্রয়োগ ক্ষমতার দেখানোর সুযোগ পায়, অর্থাৎ বড় প্রশ্নগুলো কি আমাদের এসে টাইপ টেস্ট। কিন্তু আর অবজেক্টিভ টাইপ টেস্ট কি, অবজেক্টিভ টাইপ টেস্ট হচ্ছে এমসিকিউ, এসএকিউ, যেখানে ফিক্সড অ্যান্সার। এখানে সুবিধা অসুবিধা কি, আমাদের এসে টাইপ টেস্টে স্টুডেন্ট তার সৃজনশীলতা, যুক্তি ক্ষমতাকে লেখার সুযোগ পায়, যেখানে এমসিকিউ এর সুযোগ পায় না। কিন্তু এমসিকিউ বা আমাদের যেটাকে অবজেক্টিভ টাইপ টেস্ট বলছি, তারও সুবিধা, যেখানে কারো ব্যক্তিগত প্রভাব পড়বে না, স্টুডেন্টও তার মন গড়া কথা লিখবে না, যে এক চেয়েছে আরেক রকম মন গড়া লিখে যাচ্ছি, কিছুই পড়ে যায়নি, নিজের জীবন কাহিনী পড়ে যাচ্ছি, লিখে যাচ্ছি, এখানে আমি এটা করেছিলাম ছোটবেলায়, লিখছে। যে যদি টিচার কোনো কারণে না খাতা পড়ে দেখে, তাহলে বেরিয়ে গেলাম, এরকমও লিখে থাকে স্টুডেন্টরা। তো তাহলে সেটা আমাদের এসে টাইপ টেস্টের সুযোগ পাই, সেখানে নৈব্যক্তিকতা হারায় অনেকটা। বাট টিচারও একসময় খাতা দেখছে একরকম, বিকেলে একরকম, তারপরে ঘরে কোনো কারণে একটা সমস্যা হলো, তারপরে আবার সন্ধ্যাবেলা খাতা দেখছে, আবার নাম্বার কমে গেল। বা মুডের উপরে নির্ভর করছে, সময়ের উপরে নির্ভর করছে। বা একজন টিচার মন খুলে নাম্বার দিয়ে দিচ্ছে, স্টুডেন্টদের নাম্বার আটকে রেখে কি হবে? একজন বলছে না, আমি সেই সময় 55-র বেশি পাইনি, আমি এদেরকে 55-র বেশি উঠতে দেবো না। তাহলে এইগুলো হচ্ছে কি, এসে টাইপ টেস্টে প্রভাব পড়ে, কিন্তু অবজেক্টিভ টাইপ টেস্টে নৈব্যক্তিকতায় কিন্তু এই প্রভাবটা পড়ে না। নৈব্যক্তিকতায় না স্টুডেন্ট মন গড়া কথা লিখতে পারবে, না টিচার মন গড়া নাম্বার দিতে পারবে। তো ওটা হচ্ছে অবজেক্টিভ টাইপ টেস্ট। আর এছাড়াও প্র্যাকটিক্যাল প্রজেক্টের বিষয়টা জানো, যে কোনো মানে যখন ব্যবহারিক বিষয়গুলোকে করানো হয়ে থাকে, যেমন প্রজেক্ট কথাটা শুনতে একটা বিষয় মনে পড়লো, এই প্রজেক্ট পদ্ধতির প্রবক্তা হলেন কিলপ্যাট্রিক, এটা একটু মনে করবে। আর একটা বিষয় শেষের দিকে তো থাকতে চাইবে না, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে কিছু, আর একটা লাইক দেবে, বেশিক্ষণ টাইম লাগবে না, ওই টাচ করলেই হয়। কারণ আমি দেখি প্রায় 1,500-2 হাজার করে ভিডিও দেখছে 2-3 দিনের মধ্যে, তো একটা কেউ লাইক দেয় না। তো যাই হোক, একটু কমেন্ট করতে, এত আমরা ব্যস্ত, ভীষণই ব্যস্ততার তো আমাদের নেই, তবুও চেয়ে নেই আর কি, ওটুকু আমাকে উৎসাহ দেয় যখন কমেন্টগুলো দেখি, এটা ভিডিও বানান, ওটার উপরে ভিডিও বানান। ওটার ধরুন আমি ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি, বা ভাবি হ্যাঁ সত্যি একটু ভিডিও বানাই, আমার অনেকেই কমেন্ট করেছে, আশা করেছে, আমি আমার যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করেছি তুলে ধরার সমস্ত ক্ষেত্র। তো যাই হোক, একটু কমেন্ট করবে, আর ভালো খারাপ বিষয়গুলো, আর একটু লাইক দেবে, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রিপশন করেনি, সাবস্ক্রিপশনটা একটু করে নেবে। আচ্ছা দেখো,
তাহলে প্র্যাকটিক্যালের এই বিষয়টা বললাম, ওখান থেকে কিন্তু আমাদের ওই ব্যক্তিগত সব থেকে রচনাধর্মী অভিক্ষার এসে টাইপ টেস্টের সব থেকে বড় ত্রুটি, যেটা বড় অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে ব্যক্তিগত পক্ষপাতিত্ব পড়েই, এটা একটা সব থেকে বড় আর রচনা নৈব্যক্তিক অভিক্ষার অসুবিধা সব থেকে বড়, স্টুডেন্ট তার সৃজনশীলতা, তার যুক্তি ক্ষমতা প্রয়োগের সুযোগ পায় না, এটা একটা বিষয়। আচ্ছা, এই জায়গাতে আরো দুটো বিষয় একটু আলোচনা করে দিই। এক হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এক নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অর্থাৎ একটা আদর্শায়িত অভিক্ষা, একটা অআদর্শায়িত অভিক্ষার একটা জায়গা থাকে। আদর্শায়িত অভিক্ষা কোনটা না, আদর্শায়িত অভিক্ষা যে অভিক্ষাগুলো ভ্যালিডিটি, রিলিয়াবিলিটি, তার ভ্যালিডিটি, তার রিলিয়াবিলিটি, তার অবজেক্টিভিটি, তার ইউজাবিলিটি, তার নর্ম, তার কম্পেয়ার যে জায়গাগুলো সেইগুলোকে, ইকোনমি, এই জায়গাগুলোকে দেখে গড়ে তোলা হয়, তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। আর যেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেগুলো টিচার মেড টেস্ট বলে, অর্থাৎ ক্লাসরুমে টিচার মন গেল একটা টেস্ট নিয়ে নিলাম, সেটা ভ্যালিডিটিকেও ফলো করা হচ্ছে না, রিলিয়াবিলিটিকেও ফলো করা হচ্ছে না, সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এসে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে বোঝায় যেগুলো এই নর্মগুলোকে, সুঅভিক্ষার নর্মগুলোকে ফলো করে গড়ে ওঠে। আচ্ছা, এটা করলে ডায়াগনস্টিক প্রগনোসিস টেস্ট, যেটা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়, সেটা প্রগনোসিস টেস্ট। পূর্বাভাস অভিক্ষা অর্থাৎ প্রগনোসিস টেস্ট হচ্ছে ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষাগত জীবনের সাফল্য কতটা হতে পারে তার ভিত্তিতে টেস্ট করা, এটা দিই। এবার আমি এই পার্টের বাইরে আরেকটা বিষয় আমি বলবো, যেমন ধরো এখানে কয়েকটা বিষয় স্মরণ রাখতে বলবো আমি। যেমন ধরো অ্যাচিভমেন্ট টেস্টের কাকে বলে, আর অ্যাচিভমেন্ট টেস্টের স্টেপগুলো একটু স্মরণ করতে বলবো আমি, পরীক্ষা উপযোগী। অ্যাচিভমেন্ট টেস্ট কোনটা না, অ্যাচিভমেন্ট টেস্ট পারদর্শিতা অভিজ্ঞতা, যে একটা নির্দিষ্ট সময় ধরে একজন স্টুডেন্ট কোনো স্পেসিফিক বিষয়ের উপরে যে জ্ঞান, যে দক্ষতা অর্জন করেছে, সেটাকে যাচাই করা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে একজন স্টুডেন্ট নির্দিষ্ট স্পেসিফিক বিষয়ের উপরে কতটা দক্ষ, সেটাকে যাচাই করা অ্যাচিভমেন্ট টেস্ট। অর্থাৎ একজন স্টুডেন্ট একটা নির্দিষ্ট সময় ধরে যে বিষয়টা, যে দক্ষতা, যে নলেজটা অর্জন করেছে, সেটাকে যাচাই করাটাই হচ্ছে আমাদের কি হচ্ছে না, অ্যাচিভমেন্ট টেস্টের আন্ডারে আসছে। আচ্ছা, এরপরে আর এই অ্যাচিভমেন্ট টেস্টের স্টেপগুলো একটু মনে রাখবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়া আছে, মোটামুটি আমি কয়েকটা বলে দিচ্ছি। অ্যাচিভমেন্ট টেস্টের যে 7টা স্টেপ আছে, এক হচ্ছে অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা, তারপরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া, তারপরে নকশা প্রস্তুত করা, তারপরে অভিক্ষা পত্রের ব্লুপ্রিন্ট রেডি করা, তারপরে অভিক্ষা পদ গঠন করা, তারপরের স্টেপ পদ বিশ্লেষণ, তারপরের স্টেপ হচ্ছে নম্বর প্রদানের জন্য একটা নির্দেশনামা তৈরি করা, যেটাকে বলছে প্রিপারেশন ফর স্কোরিং কি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্টকরণ, তারপরে প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত গ্রহণ, আর লাস্ট মনে রাখবে না স্কোরিং কি, প্রিপারেশন ফর স্কোরিং কি, নম্বর দানের জন্য একটা নির্দেশনা পত্র প্রস্তুত করা। আচ্ছা, এই জায়গাটা হলো। এবার আমাদের স্লাইডে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি কোন জায়গায় এসেছি, যেটা ইন্টেলিজেন্সি টেস্ট হিসাবে আমি বলতে চাইছি। এই হ্যাঁ, এই ইন্টেলিজেন্সি টেস্টের আরেকটা বিষয় একটু বলে যাই, যেটা আমি ছেড়ে গেলাম। হ্যাঁ, তারপরে আমি টেস্টগুলোতে আসবো। আচ্ছা না, আমি এগুলো একটু আগে টেস্টগুলো বলে দিই, যেহেতু ওখানে চলে এসেছে আমি টেস্টগুলো একটু বলে দিই। যেমন প্রথম টেস্টটা আমি বলছি যে ইন্টেলিজেন্সি টেস্ট, এক বড় এরিয়া, শুধু আমি এখানে বলবো যে কোন এরিয়াগুলো দেখবে, কোন এরিয়াগুলো পড়ে যাওয়া উচিত। ইন্টেলিজেন্সি বলতে আমরা কি বুঝি, ইন্টেলিজেন্সির কোনো এইভাবে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, মানে একটা স্পেসিফিক যে আমরা শুধু সে পড়াশোনায় ভালো মানে ইন্টেলিজেন্সিতে ভালো, ইন্টেলিজেন্সি পড়াশোনার সঙ্গে ইন্টেলিজেন্সের সম্পর্ক আছে, কিন্তু শুধু পড়াশোনার নাম্বার পায় ইন্টেলিজেন্সি, এটা কিন্তু বিষয় নয়। ইন্টেলিজেন্স বুদ্ধি হচ্ছে একজন ব্যক্তির একটা মেন্টাল অ্যাবিলিটি। এবিলিটি দু ধরনের, ফিজিক্যাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি। ফিজিক্যাল এবিলিটি ছাড়া যে একটা মানুষের যে মানসিক অ্যাবিলিটি কাজ করে, তার অন্তর্গত যে বিষয়, সেটাকে একটা বুদ্ধি, একটা তার উপাদান। মেন্টাল অ্যাবিলিটির একটা পার্ট ইন্টেলিজেন্স বা বুদ্ধি। বুদ্ধির দ্বারা কি আছে, এটা এমন একটা অ্যাবিলিটি যার দ্বারা একজন স্টুডেন্ট লার্ন করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, অ্যাপ্লাই নলেজ, এবং নিউ সিচুয়েশানে কি করতে পারে, সে প্রবলেম সলভ করতে পারে, এবং সে থিঙ্কিং লজিক্যালি। দেখো ইন্টেলিজেন্স বিষয়টা কি, ইন্টেলিজেন্স হচ্ছে একটা মেন্টালি অ্যাবিলিটির একটা পার্ট, যেখানে তার দ্বারা সে লার্ন করতে পারে, শিখতে পারে, বুঝতে পারে,
কোনো তার স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারে, নিউ সিচুয়েশনে সে অ্যাডজাস্ট করতে পারে, সমস্যা আসলে সমাধান করতে পারে, থিঙ্কিং লজিক্যাল মানে যেটা ভাববে লজিক্যালি ভাববে। তাহলে আমরা বলি যে একজন মানুষের যে সহজেই সমস্যার সমাধান করতে পারছে, একজন মানুষ পারছে না, একজন মানুষ যুক্তিপূর্ণ চিন্তার মাধ্যমে কথা বলে, তাহলে এইগুলো যখন আমরা দেখবো বা যেমনই সিচুয়েশন এসে সে সলভ করতে পারবে, এগুলো কিসের দ্বারা হচ্ছে? তার মেন্টাল অ্যাবিলিটি হিসাবে ইন্টেলিজেন্সি, বুদ্ধির দ্বারা এই কাজগুলো করে থাকে। তো এই বুদ্ধি নিয়ে তো অনেক তত্ত্ব আছে সাইকোলজির আমাদের ইউনিট 2 অনেক বড় এরিয়া সব থেকে, এবং প্রশ্নের জায়গাও বেশি, সব থেকে প্রশ্নের জায়গা 1, 2 এবং আমাদের 4, 5 সব থেকে বেশি জায়গা। তারপরে বাকি জায়গাগুলোতে ধর গড়ে আমরা তো 6টা প্রশ্ন, 6 10 60, কিন্তু দেখা যাবে ইউনিট 7-এ হয়তো 3টে বা 4টে প্রশ্ন দিল গাইডেন্স কাউন্সিলিং। তারপরে আমাদের সোসিওলজি থেকে হয়তো 3টে 4টে বা 5টা দিল, একটা কেটে রাখলো। আমাদের যাকে বলা যেতে পারে এই ইউনিট থেকে হয়তো 6টার জায়গায় 5টা দিল। এইরকম ভাবে যে 1-2টো প্রশ্ন অন্য কোনো ইউনিটগুলোতে কম হয়, সেগুলো ইউনিট 3, 4, 5 বা 1, 2তে কভার করা হয়, বিশেষ করে সাইকোলজি বা আমাদের যে যেগুলো আমাদের ধরো আছে কমিশনগুলো আছে ওইখানে কভার করা হয়। আচ্ছা, এই ইন্টেলিজেন্সির জায়গাতে কতগুলো গুরুত্বপূর্ণ আমি কথা বলবো, সেটাকে একটু খেয়াল করবে। দেখো, ইন্টেলিজেন্সির এই জায়গাতে একটা মিনিট, আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা আগে একটু বলে দিই, তারপরে যাব। ইন্টেলিজেন্সি টেস্ট যদি বলা হয়, আইকিউ টেস্ট যদি বলা হয়, তাহলে সেই ধারণা কে দিয়েছিলেন? না, ইন্টেলিজেন্সি টেস্ট বা আইকিউ টেস্টের ধারণা দিয়েছিলেন বিনেট। কত না 1905 সালে। আবারও বলছি, ইন্টেলিজেন্সি টেস্ট বা আইকিউ টেস্ট যদি বলা হয়, তাহলে ধারণা দিয়েছিলেন, এই টেস্ট কথাটা বললে, বিনেট 1905 সালে। এই বিনেটই 1908 সালে মানসিক বয়সের ধারণা দিয়েছিল, মেন্টাল এজের। এই কথাটাও মনে রাখবে। বিনেট বুদ্ধি অভিক্ষার প্রতিষ্ঠাতা, আইকিউ টেস্টের সঙ্গে তার নাম নেওয়া যায়। আর আমাদের 1905 সাল মনে রাখবো, 1908 সালে তিনি মানসিক বয়সের ধারণা, তাহলে মানসিক বয়সের ধারণা কে দেন? সেটাও কিন্তু বিনে বা বিনেটের নাম মনে রাখবো। এবার এর পরবর্তী সময়ে 1912 সালে স্টার্ন নামের একজন ব্যক্তির নাম আমরা পাই, যেনার নাম, যেটাকে বলা আইকিউ ফর্মুলা, বিশেষত বলা যাবে না, আইকিউ কনসেপ্ট, আইকিউ এর ধারণা কে দেয়? আইকিউ টেস্ট নয়, আইকিউ টেস্ট বললে বিনে, আইকিউ ফর্মুলাও নয়, আইকিউ ফর্মুলা বলে দিলে সেটা টার্মেন হয়ে যাবে। যদি বলে আইকিউ কনসেপ্ট, আইকিউ এর ধারণা কে দেয়? উনি কিন্তু এই আইকিউ এর ধারণা দিয়েছিলেন যখন MA/C এর ধারণাটা ছিল, MA অর্থাৎ মেন্টাল এজ ডিভাইড বাই ক্রোনোলজিক্যাল এজ, কিন্তু এই সেটা ক্যালকুলেশন করা জটিল হচ্ছিল বলে পরবর্তী সময় টার্মেন ওই ইনটু 100 কথাটা যোগ করা হয়েছিল। তাই বিশেষত ফর্মুলাতে আমরা অনেক জায়গাতে স্টার্নকে বলে থাকি, কিন্তু সিটেটে একটা প্রশ্নের জায়গা ছিল যেখানে বলা হয়েছে আইকিউ ফর্মুলা কার, সেখানে টার্মেনের নিয়েছে, কারণ এটা এই দৃষ্টিভঙ্গিতেই নিয়েছে হয়তো যে টার্মেন 1916 সালে এই টেস্টটা প্রথম মানে ফর্মুলা প্রয়োগ করেছিলেন, ফর্মুলা আইকিউ ফর্মুলাকে কমপ্লিট করেছিলেন MA/C × 100। তাহলে আমি গুলিয়ে দিলাম তোমাদের, আবার একটু স্মরণ করে দিচ্ছি। ইন্টেলিজেন্সি টেস্ট, আইকিউ টেস্ট বললে আমরা বিনেট 1905 সাল, আইকিউ টেস্টের ক্ষেত্রে যে মানসিক বয়সের ধারণা দিলেন 1908 সালে, ওটা হচ্ছে আমাদের বিনেট। 1912 সালে এসে আমাদের যে আইকিউ এর কনসেপ্ট অর্থাৎ MA/C এই কনসেপ্টটা দিয়েছিলেন স্টার্ন, আর আইকিউ ফর্মুলা প্রয়োগ বা আইকিউ ফর্মুলা ডেভেলপমেন্ট, তাহলে সেটা আমাদের টার্মেন 1916 সালে। এটা মনে রাখবে। এই জায়গাটা ইন্টেলিজেন্স টেস্ট সম্পর্কে ভালোভাবে এই জায়গাগুলো একটু খেয়াল করবে। এছাড়াও আমাদের ইন্টেলিজেন্সি টেস্টে অনেক রকম ভাগ আছে, যেমন ধরো যদি প্রাচীন যুগে কিভাবে বুদ্ধিকে টেস্ট করা হচ্ছে, এক হচ্ছে ফিজিওগনমি। ফিজিওগনমি কি হয় না, একজন মানুষের মুখের গড়ন, ঠোঁটের গড়ন, নাকের গড়ন, চোখের ভুরুর যে গঠন, তার ভিত্তিতে বুঝে নিত যে এর বুদ্ধি কেমন। কেমন ভাবতে পারছো? যে বলছে তার ঠোঁটের গড়ন, তার মুখের গড়ন, তার ভুরুর যে অবস্থান, তার ভিত্তিতে বুঝে নিত যে এর বুদ্ধি কেমন। সেই ধরনের টেস্টকে বলছে ফিজিওগনমি। আর যখন ফ্রেনোলজি হয় তখন মাথাটা বড় না ছোট, ছোট বড়ার উপরে নির্ভর করে বলা হতো এর বুদ্ধি কতটা কম বেশি টেস্ট করা হতো, সেটা হচ্ছে ফিজিওগনমি। আর যেটাকে ভুল বলছি, ফ্রেনোলজি হচ্ছে মাথার বড় ছোট, আর ফিজিওগনমি মানে মুখের গড়ন, ভ্রু, এইগুলো দেখে। আর হচ্ছে গ্রাফোলজিতে হাতের লেখার দেখেই বলে দেবে যে এর বুদ্ধি কেমন, এটা হচ্ছে কি না গ্রাফোলজি।
আর সেন্সরি ডিসক্রিমিনেশনে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনা, এই ছোট্ট একটা কিছু ঘটলো, এই সংবেদনগতভাবে কিছু একটা শব্দ শুনলাম, এই সূক্ষ্ম সূক্ষ্ম সংবেদনগত পার্থক্যগুলো যারা ধরতে পারে তাদের উপরে ভিত্তি করে বুদ্ধিটাকে দেখা হতো। যেমন ধরো এখানে আবার একটা কনসেপ্ট, ভার্বাল ইন্টেলিজেন্সি টেস্টে ভার্বাল, নন ভার্বাল আর পারফরম্যান্স টেস্ট। বিশেষত বুদ্ধি অপেক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ভার্বাল, এক নন ভার্বাল। ভার্বাল মানে ভাষা ব্যবহার করে বা লিখিত আকারে হচ্ছে, আর নন ভার্বাল মানে ভাষা বিহীন বা লিখিত বিহীন যে অর্থবহ অর্থবহ ছবি, কিছু অর্থবিহীন কিছু ছবি, ব্লক, কিছু হচ্ছে মানে ধাঁধা, এইগুলো যে ব্যবহার করে যখন বুদ্ধি টেস্ট করা হয় সেটা হচ্ছে নন ভার্বাল। এবারে এই দুটোকে কোথাও একই অর্থে ব্যাখ্যা করা হয়, কোথাও স্পেসিফিক একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করা হয় পারফরম্যান্স ইন্টেলিজেন্সি টেস্টকে। ভার্বাল তো বুঝেই গেলাম, কিন্তু নন ভার্বাল আর পারফরম্যান্স ইন্টেলিজেন্সি টেস্টে একটু পার্থক্যটা বলি। ভার্বাল নন ভার্বাল টেস্ট আর পারফরম্যান্স টেস্ট একই অর্থে ব্যবহার হলেও পারফরম্যান্স টেস্ট একটু বেসিক ডিফারেন্স কোনটা না, এখানে হাতে কলমে কাজটা বেশি করতে হয়, অর্থাৎ ব্লক সাজানো, অর্থাৎ কোনো কিছু দেয়া হয়েছে সেটাকে সাজাতে দেওয়া হয়েছে, সেটা করে তার বুদ্ধির পরিচয় দিচ্ছে। সেটাকে কতগুলো ব্লক দেওয়া হয়েছে, কিছু একটা ডিজাইন বা কিছু একটা জিনিস তৈরি করতে বলা হচ্ছে। যখন সে নিজে একবারে করছে, কাজটা করছে, তখন সেটা কিন্তু নন ভার্বালে হচ্ছে, কিন্তু নন ভার্বালের থেকে একটু স্পেসিফিক ভাবে সেটাকে যদি চাওয়া হয় তাহলে সেটা পারফরম্যান্স হচ্ছে। এটুকুই পার্থক্য নন ভার্বাল আর পারফরম্যান্স টেস্টের মধ্যে। এবারে এখানে ধরো আমরা যেগুলো মনে রাখবে পরপর টেস্টগুলো, বুদ্ধি অপেক্ষার বিভিন্ন টেস্ট, তাদের সালগুলো একটু মনে রাখবে। যেমন ধরো কোনটা বাচনিক অভিক্ষা, কোনটা অবাচনিক, আমাদেরকে চাইতে পারে যে এটা বাচনিক অভিক্ষা না অবাচনিক বুদ্ধি অভিক্ষা। যেমন বিশেষ করে এই যে বিনে সাইমন স্ট্যানফোর্ড সংস্করণ, তারপরে ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্সি টেস্ট স্কেল। ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্সি টেস্ট সব থেকে প্রচলিত বুদ্ধি অভিক্ষা, এটা খেয়াল করবে। ভেক্সলার মানে সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে ফেমাস, সব থেকে প্রয়োজন মানে গ্রহণযোগ্যতা যে ইন্টেলিজেন্সি টেস্ট সেটা হচ্ছে ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্সি স্কেল। এটা অ্যাকচুয়ালি মিশ্র বুদ্ধি অপেক্ষা, মিশ্র মানে বাচনিক অবাচনিক মিলিয়ে মিশ্র। আর এখানে আর্মি আলফা আর্মি বিটাটা একটু দেখে রাখতে বলবো। আর্মি আলফা ছিল আমাদের গ্রুপ কিন্তু বাচনিক, আর আর্মি বিটা গ্রুপ কিন্তু অবাচনিক। আর্মি আলফা আর্মি বিটা সব 1917 সাল। আর্মি আলফাতে হচ্ছে তোমার যারা স্বাক্ষর ব্যক্তি তাদের আর্মি আলফা, যারা নিরক্ষর ব্যক্তি সেনাবাহিনীদের জন্য এই টেস্ট দুটো করা হয়েছিল, আর্মি আলফা আর্মি বিটা। তাহলে নিরক্ষরদের জন্য যেটা ছিল বা পড়াশোনা না জানা তাদের আর্মি বিটা, আর যারা নিরক্ষর নয়, যারা মানে সেনাবাহিনীতে যারা শিক্ষিত ছিল নিরক্ষর নয় তাদের জন্য ছিল আর্মি আলফা। এটা হচ্ছে টেস্ট করা হয়েছিল, এটা একটু খেয়াল করবে, এই জায়গাগুলো একটু দেখবে। আচ্ছা দেখো অনেক টেস্ট আছে, আমি সবগুলো বলছি না, মোটামুটি বলছি যে জায়গাগুলো একটু দেখতে বলবো। এরপরে আমি আসছি যে আগ্রহ অভিক্ষা। আগ্রহ অভিক্ষাতে 2-3টে বিষয় বলবো। আগ্রহ অভিক্ষার নামগুলো খেয়াল করবে, যে আগ্রহ অভিক্ষাটা আমরা কি করি, যে কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে তার আগ্রহ কতটা, ইন্টারেস্ট কতটা। যেমন ধরো এই আগ্রহ বলো, মোটিভেশন বলো, ইন্টেলিজেন্স বলো, আমাদের ম্যাচুরেশন বলো, অ্যাটেনশন বলো, স্মৃতি বলো, এগুলো তো শিখনের উপাদান। আবার সব থেকে শিখনের কার্যকারী উপাদান বলা হয় মোটিভেশনকে, শিখনের সব থেকে কার্যকারী উপাদান। এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে এইখানে একটা বিষয় আমি বলবো, এই যে আগ্রহের কথা বলছি, এই আগ্রহকে আবার টেস্ট করা যায়। আমাদের আগ্রহ কি এটা পড়বে না, আমাদেরকে হয়তো জানতে পারে বিভিন্ন ধরনের আগ্রহ অভিক্ষা, যে কোনটি আগ্রহ অভিক্ষার মধ্যে পড়ছে না, 3টা তুলে দিল, একটা অন্য দিয়ে দিল, বলা হলো যে কোনটি আগ্রহ অভিক্ষার মধ্যে পড়ছে না। তো আগ্রহ অভিক্ষার প্রতিষ্ঠাতা হিসাবে স্ট্রং এর নাম মনে রাখবে, স্ট্রং আগ্রহ, এটা একটু মনে রাখবে। আর সব থেকে প্রচলিত গ্রহণযোগ্য আগ্রহ অভিক্ষা হচ্ছে স্ট্রং এর ইন্টারেস্ট ইনভেন্টরি, এটা একটু খেয়াল করবে, স্ট্রং এর ইন্টারেস্ট ইনভেন্টরি। আর আরেকটা সব থেকে ভালো যে জায়গাটা আছে আমাদের স্ট্রং এর ইন্টারেস্ট ইনভেন্টরি, এটা বললাম। হ্যাঁ, এর উদ্দেশ্যটাই ছিল একজন কোনো ব্যক্তি কোন পেশার প্রতি আগ্রহ এবং কোন ধরনের কাজ তার সবচেয়ে বেশি মানানসই সেটাকে টেস্ট করা হতো আমাদের স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ইনভেন্টরি। একটা কুডার প্রিফারেন্স রেকর্ড আছে, কুডারের, এই কুডারের প্রিফারেন্স রেকর্ডটা মনে রাখবে, এটা ইন্টেলিজেন্সি টেস্ট ইনভেন্টরিস একটা। এখানে কুডারের প্রতিষ্ঠিত, এখানে 3টে জায়গার উপরে বলা হয়েছে, 3টে ভাগ আছে, এটা ভোকেশনাল, এক পার্সোনাল, এক অকুপেশনাল, এই 3টে মনে রাখবে। যদি একটা প্রশ্ন দেয় যে নিচের কোনটি কুডারের প্রেফারেন্স টেস্টের মধ্যে পড়ছে না, তো মনে রাখবে ভোকেশনাল, পার্সোনাল আর অকুপেশনাল। ভোকেশনালে ছিল আমাদের তোমার হ্যাঁ ভোকেশনালে 11টি ছিল,
আর পার্সোনালে 6টি আর অকুপেশনালে 9টি টেস্ট ছিল, এটা খেয়াল করবে। আচ্ছা, এরপরে আমি আসছি পার্সোনালিটি টেস্ট, গুরুত্বপূর্ণ এক বিষয়। পার্সোনালিটি থিওরিগুলো পড়তে হচ্ছে সাইকোলজিতে, আর টেস্টগুলো আমাদেরকে দিতে হচ্ছে কোথায়, ইউনিট 9-এ। টেস্টগুলো ইউনিট 9 আর থিওরিটা পড়তে হচ্ছে আমাদের কোথায় না, থিওরিটা পড়তে হচ্ছে আমাদের ইউনিট 2-তে। আচ্ছা, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি শব্দটি পার্সোনা থেকে এসছে, যার অর্থ হলো মুখোশ। পার্সোনা কথাটা স্পেলিংটা ঠিক করে দেখে রাখবে, স্পেলিং এর মিস্টেক দিয়ে হয়তো চাইতে পারে। গ্রিক অভিনেতারা ল্যাটিন শব্দ থেকে এসছে পার্সোনা, পার্সোনা শব্দ ল্যাটিন শব্দ থেকে পার্সোনালিটি শব্দ এসেছে, যার অর্থ হলো মুখোশ। গ্রিক অভিনেতারা তাদের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য এই মুখোশ পরে অভিনয় করত, এটাকেই বলা হয়েছে পার্সোনালিটি টেস্টের যে বিষয়টা বলতে চাইছিলাম। হ্যাঁ, এবার ইতিহাসের প্রথম বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব পরীক্ষা হিসেবে দেখা হয় রবার্ট উডওয়ার্থের পার্সোনাল ডেটা শিটকে ইতিহাসে প্রথম বৈজ্ঞানিক প্রয়োগকৃত ব্যক্তিত্ব পরীক্ষা হিসেবে দেখা হয়। এটা একটু খেয়াল করবে। এবার বাকিটা আমি বলছি। পার্সোনালিটি এক ভীষণ বড় বিষয়। ওখানে পার্সোনালিটি আছে, পার্সোনালিটি ট্রেট আছে। পার্সোনালিটি মানে পুরো ওভারঅল দিকটাকে দেখা হয়। পার্সোনালিটি ট্রেট মানে তার একটা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য সংলক্ষণ, যেমন সে ধৈর্যশীল, সে হচ্ছে ইন্ট্রোভার্ট, সে এক্সট্রোভার্ট। এই যে এক একটা বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে পার্সোনালিটি ট্রেট। আর পার্সোনালিটি বলছে একজন ব্যক্তির ওভারঅল দিকটা। এখানে ট্রেট থিওরি আছে, টাইপস থিওরি আছে, ট্রেট তোমার আইজেঙ্কের আছে, ক্যাটেলের আছে, সেলডনের আছে, পিকনিক, অ্যাস্থেনিক, অ্যাথলেটিক, এই রকম যে ভাগগুলো আছে, ক্রোথসমারের, তারপরে সেলডনের এন্ডোমর, মেসোমর, অ্যাক্টোমর, এই যে সমস্ত ভাগগুলো আছে, এই জায়গাগুলো একটু দেখতে হবে। যেহেতু টেস্ট হচ্ছে তবু ওই বিষয়গুলো একটু বলে দিলাম। আর যে এইখানে যে ভাগগুলো বিষয়গুলো আছে, যে সেলফ রিপোর্ট হিসাবে, হ্যাঁ, পার্সোনালিটি টেস্টের যে জায়গাগুলো আমি দেখতে বলবো এবারে। এইখানে কতগুলো গুরুত্বপূর্ণ টেস্ট আছে, অনেক আছে। যেমন ধরো দেখার বিষয়, এখন যে রসার ইনবল টেস্টটা দেখে রাখতে হবে। এখানে কটি কার্ড ব্যবহার করা হয়েছে, কোন বয়সের জন্য ব্যবহার করা হয়েছে, এবং থিয়ামেটিক অ্যাপ্রিসেপশন টেস্ট কার, এটা দেখতে হবে। ড্র এ পারসন টেস্টটা দেখতে হবে। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিটেন্সি টেস্টটা দেখতে হবে। ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, এগুলো দেখতে হবে। MMPI মিনেসোটা মাল্টিফেসেস পার্সোনালিটি ইনভেন্টরি, যেটা সব থেকে গ্রহণযোগ্য পার্সোনালিটি টেস্ট, সব থেকে প্রচলিত, সব থেকে ব্যবহারযোগ্য টেস্ট বলা হয় মিনেসোটা মাল্টিফেস পার্সোনালিটি ইনভেন্টরি, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট। তো যেমন এই রসার ইনবল টেস্ট, এখানে কালির ছাপের অভিজ্ঞা, এটা এর প্রতিষ্ঠাতার নামটা খেয়াল করতে হবে, যে হারম্যান রসা। এখানে 10টা কার্ড ব্যবহার করা হয়েছিল, এটা স্মরণ করে রাখা উচিত। আচ্ছা, তারপরে থিয়ামেটিক অ্যাপ্রিসেপশন টেস্টের প্রতিষ্ঠাতা হিসাবে মর্গেনকে ধরা হয়, মারে এন্ড মর্গেন। টিএটি, যেটা আগের বারে পরীক্ষায় পড়েছিল, যে টিএটি টেস্ট, থিয়ামেটিক অ্যাপ্রিসেপশন টেস্ট কি 16 সালের পরীক্ষায় পড়েছিল, মারে অ্যান্ড মর্গেন এখানটা। তারপরে এখানে 31টি কার্ড ব্যবহার করা হয়েছিল টোটাল, তার মধ্যে একটি হচ্ছে ফাঁকা ছিল, এটা খেয়াল করতে হবে। তারপরে আমাদের আছে চিলড্রেন অ্যাপ্রিসেপশন টেস্ট আছে, যেটা হচ্ছে লিওপোল্ড বেলাক এবং হচ্ছে যে সোনিয়া বেলাক আছে, ওনারা দুজনে করেছিলেন। এই টেস্টে এটা করবে, এই জায়গাটা খেয়াল করবে, চিলড্রেন অ্যাপ্রিসেপশন টেস্ট। তারপরে ধরো তোমার আছে ড্র এ ম্যান টেস্ট, সেন্টেন্স কমপ্লিটেন্সি টেস্ট, যেটা বলা যায় এবিং হস প্রতিষ্ঠাতা, সেন্টেন্স কমপ্লিটেন্সি টেস্ট এর প্রতিষ্ঠাতা। মানে এই জায়গাগুলো, ওয়ার্ড যেরকম বললাম, ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, এটা কার, মিনেসোটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সেলফ রিপোর্ট, এটা একটা হাথাওয়ে প্রতিষ্ঠাতা, মিনেসোটা পার্সোনালিটি ইনভেন্টরি, যেটা হাথাওয়ের প্রতিষ্ঠা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট আমাদের পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। যেমন কালির ছাপের অভিজ্ঞতা, তেমন মিনেসোটা মাল্টিফেসেস যে পার্সোনালিটি ইনভেন্টরি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে বিশেষত আমি বলবো কোন এরিয়াগুলো দেখবে না, সেই এরিয়াগুলো দেখবে যেগুলো ধরো কে করেছে, কতগুলি কার্ড, ডিটেলসে কেন যেতে বারণ করছি এখন, কারণ এখন পরীক্ষার যে সিচুয়েশন, যে পরিস্থিতি হয়েছে, আমাদের ওই ডিটেলসে গভীরে যাওয়ার দরকার নাই। উপরে উপরে যে মেমোরি লেভেল বেসগুলো আছে, সেইগুলোকে কম টাইমের মধ্যে বিষয়গুলোকে একটু দেখবে। আমি খুবই দুঃখিত, আমি মনে হয় পারবো না, যদি পারি আর এক দুটো আজকালের কাল মধ্যে যদি পারি। আমি আসলে আগেও বলেছি আমি পিপিটি রেডি করতে পারছি না বলে আমি করতে পারছি না। হয়তো আমাকে বকতে বললে আমি 3 ঘন্টা বকে দেবো কোনো ইউনিটের উপরে ইনফরমেশন, কিন্তু পিপিটি না হলে না, সেটা একটা অদ্ভুত লাগে যে কিভাবে বকছি আমি। তো সেটার জন্য আমি অনেক আশা রেখেছিলাম যে 10টা ইউনিটে 10টা আমি মক টেস্ট আলোচনা করব। আমি বেরিয়ে যাবে না, একটু থামো, আমি অনেকগুলো বিষয় এখন বলবো, এখনো দুটো পিডিএফ আছে।
তো সেই জায়গা থেকে বলা যে যদি পারি আমি এখনো দেখবো, কিন্তু আর কি উপযোগী বলো। এবারে তো তোমরা বলবে দরকার এই পরীক্ষার সময় এসে পরীক্ষার পরে করবেন, কেউ হয়তো কমেন্ট করে বসে থাকবে, আর কেন এবারে পরীক্ষার পরে দেবেন না। তো যাই হোক, দুঃখিত, আমি বলেছিলাম প্রথমের দিকে যাই হয়তো পারবো 10টা ইউনিটই, যদি পারি দেখবো আর একটা আধটা, কিন্তু দেখছি চেষ্টা করে। আচ্ছা, এই জায়গাটা হলো। আর দুটো আমি জায়গা আলোচনা করব আমাদের দেখার বিষয়, কোন জায়গাগুলো বর্তমানে যে এইচএস এর সিস্টেমটা ভেঙেছে, সেমিস্টার সিস্টেম হয়েছে, সেমিস্টার কোন সময় শুরু হয়, সেমিস্টার কোন সময় শেষ হয়, তারপরে সেমিস্টারে কোন সেমিস্টারে কি ধরনের মানে কোশ্চেন হয় সেইগুলো। আর আমাদের বিষয় হচ্ছে খেয়াল করার যে ধরো আরেকটা বিষয় এখানে বলছি যে একটা চয়েস বেস ক্রেডিট সিস্টেম, যেমন ধরো জাতীয় শিক্ষানীতি 2020-তে ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু একই বিষয় মানে কোথায় কি বলা হয়েছে এই জায়গাগুলোকে একটু, ওগুলো যদিও আমাদের এর অধ্যায় ইউনিট 4-5 এর অধ্যায়। আচ্ছা, আমি এর আন্ডারে যেগুলো আছে একটু বলে দিই। যেমন চয়েস বেস ক্রেডিট সিস্টেমের একটা জায়গা আছে। এই চয়েস বেস ক্রেডিট সিস্টেম যেটা, এটা সিবিসিএস, এটা 9-তে শুরু হয়েছিল, কিন্তু 15 সালে কার্যকারী হয় ইউজিসির আন্ডারে চয়েস বেস ক্রেডিট সিস্টেম। এই এখানে ক্রেডিটটা একটু খালি বলে দেবো। দেখো, 1 ক্রেডিট সমান 1 ঘন্টা, 1 ক্রেডিট সমান 1 ঘন্টা। আর একটা টিউটোরিয়াল ক্লাস মানে 1 ঘন্টার একটা টিউটোরিয়াল ক্লাস মানে 1 ক্রেডিট। আর যদি বলা হয় যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল, যদি কেউ 2 ঘন্টার প্র্যাকটিক্যাল করে তাহলে 1 ক্রেডিট। আমার হিসাবটা বোঝার চেষ্টা করো, 1 ঘন্টার একটা লেকচার দিচ্ছে টিচার ক্লাসে, তাহলে 1 ক্রেডিট। তিনি লেকচার বাদে কলেজ টাইমের আগে বা পরে পাঠদান করছে টিউটোরিয়াল হিসেবে, 1 ঘন্টার একটা টিউটোরিয়াল দিচ্ছে, সেটা 1 ক্রেডিট। এবং তাছাড়াও যদি 2 ঘন্টার প্র্যাকটিক্যাল করায়, 2 ঘন্টার প্র্যাকটিক্যালে 1 ক্রেডিট। তাহলে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 2 ঘন্টাতে 1 ক্রেডিট, আর টিউটোরিয়ালের ক্ষেত্রে আর আমাদের লেকচারের ক্ষেত্রে 1 ঘন্টা 1 ক্রেডিট। এটা একটু ক্রেডিট সম্পর্কে স্মরণ করবে। নেক্সট যে একটা আছে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে ডিফেক্ট অফ দ্য প্রেজেন্ট এক্সামিনেশন সিস্টেম। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে প্রশ্ন করতে পারে যে আমাদের বর্তমানে এক্সামিনেশন পদ্ধতির কি কি ত্রুটি আছে। যেমন মুখস্থ বিদ্যার উপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা একটা ত্রুটি। বাস্তব জ্ঞানের অভাব, বাস্তবে যেটা প্রয়োজন, যে বর্তমানে এই থিওরিটিক্যাল জ্ঞান পড়ানোর থেকে বাস্তবে যেটা প্রয়োজন সেই জ্ঞান প্রদান না করে অন্য কিছু পড়ানো, তো এই বাস্তব জ্ঞানের অভাব। নেক্সট হচ্ছে মানসিক চাপ বা উদ্বেগ বাড়ায়, জটিল জটিল বিষয় মুখস্থ করা। একেবারে মূল্যায়ন অসামঞ্জস্য, মূল্যায়নের ক্ষেত্রে যেটা নৈর্ব্যক্তিকতা ফলো হয় না, বিভিন্ন টিচার দ্বারা মূল্যায়ন করলে বিভিন্ন রকম নাম্বার আসবে, মূল্যায়নের অসমতা। তারপর অনৈতিক উপায় ব্যবহার করা, টুকলি করা, টিচারের গাফিলতির জন্য সুযোগ ছেড়ে দেওয়া, এই রকম অনৈতিক উপায় অবলম্বন করা। সবার জন্য একই পদ্ধতি প্রয়োগ, এটা তো ঠিক নয়। ধরো কেউ একটু স্ট্রং, মানে ধরো তার আইকিউ লেভেল বেশি, কারো মাঝারি, কারো কম, সবার জন্য একই রকম মূল্যায়ন পদ্ধতি, এটাও বর্তমানে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে ঠিক নয়। আর তারপরে নৈতিক শিক্ষা সংকটের মূল্যায়ন অভাব রয়েছে, কিন্তু সাজেশনও কিছু দেয়া হচ্ছে যে কি কি করলে আমাদের এই মানে এটাকে ইমপ্রুভ করা যেতে পারে, কি করলে এটা ইমপ্রুভ করা যেতে পারে। আচ্ছা, এক হচ্ছে যে সাজেশনের এই জায়গাতে কি করলে ইমপ্রুভ করা যেতে পারে। একটা বার্তা একটু বলে রাখি, আগেও ভিডিওতেও বলেছি, এটা আর বলার কোনো বিষয় নেই, আর একদমই এটা নিয়ে ভাবারও তোমাদের কিছু নেই। অনেকেই আমাকে রিসেন্ট অনেকেই মেসেজ করেছো, ফোন করেছো। আমি জুন মাসের 3 তারিখ থেকে আমি একটা ব্যাচ শুরু করেছিলাম এই এসএসসির উপরে, সেটা প্রায় কমপ্লিট তো হয়েই গেছে এবং মক টেস্ট চলছে। এবং আগস্টের 11 তারিখ থেকে আমি একটা মক টেস্ট, অনলি মক টেস্টের করেছিলাম, 30 দিনে 30+ মক টেস্ট, সেটাও প্রায় হয়েই এসছে, আর 4-5টা আছে। তো যাই হোক, আমাকে অনেকেই রিসেন্ট কদিন একদিনের ভিতরে যোগাযোগ করেছে, ফোন করেছে যে আপনি কেন ভিডিওতে বললেন না বা জানালেন না, আমাদের একটু হতো। তো যাই হোক, আমি সত্যিই সেই সময় ভিডিও করতে পারিনি, হয়তো আমি জানাতাম, তাই অনেককে বার্তা পৌঁছাতে পারিনি। তো সবারই পরীক্ষা ভালো হোক, সাফল্য লাভ করে আমি আরও সময় পেলে হয়তো কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের হেল্প করতে পারতাম, যতটা আমার দ্বারা সম্ভব, আমার নলেজের যতটুকু আমার আছে শেয়ার করার মতো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়তি কথা বলবেন না স্যার আপনি, আমাদের আর মাত্র 5 দিন আছে, আপনি ওইসব ছাড়ুন। আচ্ছা দেখো, লাস্ট কয়েকটা কথা। আচ্ছা, প্লেসমেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভ্যালুয়েশন। এক হচ্ছে ধারাবাহিক
মূল্যায়ন কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনকে গুরুত্ব দিতে হবে, যেটা আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-তে করা হয়েছে, ওটাকে ফোকাস করতে বলছে। আচ্ছা, বোঝাবিহীন শিক্ষার কথা বলছে, যে লার্নিং উইদাউট বার্ডেন কথাটা তোমরা শুনেছো, সেটা কোন কমিশনের সুপারিশ না জাসপাল কমিটির আমাদের একটা টাইটেল ছিল। আচ্ছা, এছাড়াও ছিল বাস্তব ও পেশাগত প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে, বাস্তব ও পেশাগত প্রশিক্ষণ, মূল্যায়ন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে কোনো মূল্যায়নের ত্রুটি না হয়, মানসিক সহায়তা কাউন্সিলিং, মানে স্টুডেন্টদের যাতে পরীক্ষার জন্য মানসিক চাপ না হয় সেটার দিকে খেয়াল করতে হবে, একাধিক প্রচেষ্টা ও নমনীয় পরীক্ষার সুযোগ বা বিভিন্ন রকমভাবে মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করতে হবে, এই সমস্ত দিকগুলোকে ফলো করা। বিশেষ করে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ইভ্যালুয়েশন জাতীয় শিক্ষানীতি 20-তেও ফলো করা হয়েছে, এতেও ফলো করা হয়েছে। লাস্ট আমি কয়েকটা কথা বলবো, এতদূর যখন এসেইছো একটু ধৈর্য ধরো। যাই হোক, আমি যদি পারি অবশ্যই দেব, আর যদি না পারলে তো টাইম নেই, আর কিছু করার নেই। সবার তোমাদের পরীক্ষার কিন্তু আমি সার্বিক সাফল্য কামনা করি, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের এই প্রার্থনা আমি আমার নিজস্ব ভেতর থেকে করছি। আর এখন এই যে টাইমটা আমি লাস্ট টাইম বলবো, নিজেদের সর্বোচ্চ প্রিপারেশন তো আছেই, সময় উপযোগী তোমরা সবাই বুঝতেই পেরেছো যে কি ধরনের প্রশ্ন হচ্ছে, তার ভিত্তিতে নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে এই কয়েকটা দিন স্টাডি করো। আর ওই একটাই বিষয়, একটু লাইক আর একটু কমেন্ট। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।